আমি নিজের খরচটা প্রথমত নিজে চালাতে পারবো। সম্ভব হলে আমি আমার বাবা মাকেও সাপোর্ট করতে পারবো। ইন্সপিরেশন মূলত আমি আমার দুলাভাই, তারপর আমার চাচাদের থেকে পাইছি। আমার এখন 3টা বিজনেস আছে। আমি 3টা বিজনেসেরই ফাউন্ডার অ্যান্ড ওনার। এখন আপাতত আমার বিজনেসটা ভালো চলতেছে, কিন্তু সামনে কি হবে এটার জন্য তো আমি রেডি না। প্রতিদিন পৃথিবীতে একটা না একটা ক্লোথিং ব্র্যান্ড খুলে কিন্তু টিকে থাকতে পারে না। কজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে চ্যালেঞ্জ অনেকে আছে বলে যে কি বলে জেফ বেজোস তো কলেজ ড্রপ আউট। ওই জিনিসটা আমার কাছে একটু খটকা লাগছে, কারণ জিনিসটা বাংলাদেশের নতুন নতুন আসছে। পারফিউম বিজনেসটা করা যায়, কিন্তু এটার জন্য তো কেমিস্ট্রি জানা লাগবে, আর আমি তো কমার্সের স্টুডেন্ট। আমরা এক্সপ্লোর করছি পুরান ঢাকায়। আমি সারা রাত ওই রাতে আমি ঘুমাইনি। আমি দেখতেছি যে পারফিউম বাংলাদেশে কোথায় করা যায়। এটা আপনি আমাকে রেসিস্ট বলতে পারেন, কিন্তু আমার কাছে ফেসবুক জিনিসটা মানে অনেক আউটডেটেড লাগে। ম্যাজিকের মতো ফেসবুকে ভিউ নেই, ইনস্টাগ্রামে এত ভিউ কেন? কিন্তু আসলে যে আমি সিরিয়াস এটা কিন্তু সে বুঝতেছে না। সেই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগতো। তো আমি বুঝলাম যে আমার এইজ কম, আমার অসুখ আছে, কিন্তু আমি তো একলা না, আমার মতো আরো অনেকেই আছে। দ্য গ্রোথ পডকাস্টের আরও একটা ইন্টারেস্টিং এপিসোডে আপনাকে জানাচ্ছি ওয়েলকাম। আমাদের আজকের এপিসোডটা আসলে অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আমাদের আজকের এই এপিসোডে আমি এমন একজন গেস্টকে ইনভাইট করছি যিনি হচ্ছেন আমাদের দ্য গ্রোথ পডকাস্টের সব থেকে কনিষ্ঠতম গেস্ট, অর্থাৎ সব থেকে ছোট গেস্ট। সো আজকে আমি একটা পিচ্চিকে ইনভাইট করছি বেসিক্যালি। সো এই পিচ্চির বয়স হচ্ছে মাত্র 16 বছর। এই পিচ্চি তার 16 বছর বয়সেই অলরেডি 3টা বিজনেস শুরু করে ফেলছে, অ্যান্ড তার বিজনেসগুলো শুরু করছে সে তার 14 বছর বয়সে। সো 14 বছর বয়স থেকে এই পিচ্চি ব্যবসাপাতি করে। 12 বছর বয়সে এই পিচ্চি ফ্রিল্যান্সিং শুরু করছিল। ফ্রিল্যান্সিং থেকে জমানো টাকা দিয়ে 14 বছর বয়সে সে ব্যবসাপাতি শুরু করছে, এবং সে এখন তিনটা ব্যবসাপাতি করতেছে। একটা গ্যাজেট আইটেম, যে গ্যাজেট ব্যবসাটা সে চায়না থেকে প্রোডাক্ট এনে বাংলাদেশে বিক্রি করে। সেকেন্ড হচ্ছে ক্লথিং বিজনেস। সো ক্লথিং বিজনেসে সে নিজে প্রোডাকশন করে এবং সে নিজের ব্র্যান্ডের নামে সে প্রোডাক্ট সেল করে। নাম্বার 3, সেটা পারফিউম বিজনেস করে। সো পারফিউম বিজনেসে সব থেকে বেশি ইন্টারেস্টিং, তার পারফিউম বিজনেসে সে নিজেই পারফিউম বানায়। ট্রাস্ট মি, সে নিজেই পারফিউম বানায়, সে নিজেই পারফিউম সেল করে। অ্যান্ড ইনস্টাগ্রামে আপনি যদি সেলিউরা ফ্র্যাগ্রেন্সেস লিখে সার্চ করেন, আপনি এই পিচ্চিকে দেখবেন ভাইরাল। সো এই পিচ্চি ফ্র্যাগ্রেন্স বিক্রি করতেছে, দ্যাট মিনস পারফিউম বিক্রি করতেছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সে কিন্তু বিএসটিআই অনুমোদন নিয়ে এই পারফিউম বানিয়ে দেন বিক্রি করতেছে। আরেকটা মজার জিনিস হচ্ছে, তারা তাদের এই পারফিউম বিজনেসকে ইন্টারন্যাশনাল মার্কেটেও অলরেডি নিয়ে গেছে। সো আজকে এই পিচ্চির সাথে কথাবার্তা বলবো, এই 16 বছর বয়সে সেই ব্যবসাপাতিগুলো কীভাবে শুরু করছে, অ্যান্ড এই 16 বছরের বাচ্চাটা আমাদের সবার জন্য হইতে পারে একটা ইন্সপাইরেশন। আমরা যারা ব্যবসাপাতি শুরু করতে চাচ্ছি, আমরা যারা ব্যবসাপাতি শুরু করতে গিয়ে ভয় পাই, আমাদের যাদের আগ্রহ আছে বাট সামহাও আসতে পারতেছি না, সো এই পিচ্চির কাছ থেকে আমরা আজকে নেব ইন্সপাইরেশন। অ্যান্ড চলেন কথাবার্তা কম বলি, আমি আপনাকে আমার গেস্টের কাছে নিয়ে যাই। সো আজকে আমার সাথে গেস্ট হিসেবে উপস্থিত আছেন তামজিদ। তানজিম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো তো আছি ডেফিনেটলি, অ্যান্ড তোমাকে দেখে আমার আরো ভালো লাগতেছে। থ্যাংক ইউ। মানে তুমি আমার কাছে একটা ইন্সপাইরেশন। তোমাকে আজকে এখানে আনার যেটা উদ্দেশ্য, এটা হচ্ছে জাস্ট আমাদের অডিয়েন্সের কাছে একটা ইন্সপাইরেশনাল মেসেজ পাঠানো, যে 16 বছর বয়সে একটা, আমি তোমার বাচ্চা ছেলেই বলতেছি, তুমি আমার মানে ছোট ভাইয়েরও অনেক 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 ছোট। সো তুমি একটা ছোট মানুষ, এই 16 বছর বয়সে ব্যবসাপাতি শুরু করে দিছো, আনবিলিভেবল। সো এই 16 বছর বয়সে ব্যবসাপাতি শুরু করার ইন্সপাইরেশন পাইছো কোথায়? ইন্সপিরেশন মূলত আমি আমার দুলাভাই, তারপর আমার চাচাদের থেকে পাইছি। কারণ বিজনেস জিনিসটা আমার কাছে সবসময় অনেক ইন্টারেস্টিং লাগছে। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার কখনো কোনো মানুষের আন্ডারে কাজ করতে ভালো লাগে না। আমি একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ হতে চাইছিলাম সবসময়। আমি আমার বাবা মার থেকে তেমন সবসময় টাকা চাই নাই। টাকা চাইছি অবশ্যই, কে চাই নাই, কিন্তু আমার কাছে সবসময় একটা আনইজি লাগছে। কারণ বাবা মার যে হার্ডওয়ার্কিং মানি, এটা স্পেন্ড করাটা একটা ডিফিকাল্ট জিনিস। আমি আমার নিজের ইচ্ছা মতো প্রথমত কোনো কিছু কিনতে গেলে একটা হেসিটেশন কাজ করে। তখন আমার মনে হলো যে আমি ইন্ডিপেন্ডেন্ট হলে আমি নিজের খরচটা প্রথমত নিজে চালাতে পারবো। সম্ভব হলে আমি আমার বাবা মাকেও সাপোর্ট করতে পারবো। ওকে, সো তুমি রাইট নাও 16 বছর বয়স, আমার সামনে তুমি 16 বছর বয়সে আসছো, বাট ব্যবসাপাতি তো আর তুমি 16 বছর বয়সে শুরু করো নাই, তুমি ব্যবসাপাতি শুরু করছো আরও আগে। সো আমরা ওইখানে আসতেছি, এর আগে আমাকে বলো তোমার এখন ব্যবসা কয়টা? আমার এখন 3টা বিজনেস আছে। আমি 3টা বিজনেসেরই ফাউন্ডার অ্যান্ড ওনার। ওকে, বিজনেসগুলো কি কি?
বিজনেসগুলো হলো গ্যাজেট বিক্রেতা, এটা একটা গ্যাজেটস অ্যান্ড অ্যাক্সেসরিজের অনলাইন স্টোর। সেকেন্ডটা হচ্ছে থ্রেডভার্সকো, এটা একটা স্ট্রিট ওয়্যার ফ্যাশন ব্র্যান্ড। বাংলাদেশে এখন মূলত কয়েকটাই স্ট্রিট ওয়্যার ব্র্যান্ড আছে, তার মধ্যে আমার থ্রেডভার্সকোটা স্টার্টিংয়ের মধ্যে একটা। তারপরে সেলিওরা ফ্রেগ্রেন্সেস, যেটা একটা পারফিউম অ্যান্ড ফ্রেগ্রেন্স ব্র্যান্ড। বাংলাদেশে আমার জানা মতে লাক্সারি কোনো এখন পর্যন্ত আর্টিসান ব্র্যান্ড নাই পারফিউমের। সেলিওরা ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে ফার্স্ট আর্টিসানাল পারফিউম ব্র্যান্ডের মধ্যে একটা। ইনশাল্লাহ আমরা দোয়া রাখি যে তোমার ব্র্যান্ডগুলো একদম বাংলাদেশের টপ পজিশন ধরে ফেলুক এবং তুমি যা চাও তা যেন আল্লাহ ফুলফিল করে দেয় তোমাকে। সো আমার কাছে না বেশ মানে ইন্টারেস্টিং লাগছে তোমার স্টোরিটা। লাইক ধরো আমি আমার 16 বছর বয়সে যদি যাই, ইভেন ইনফ্যাক্ট 16 বছর না, তুমি তো ব্যবসা শুরু করছো আরও 2-3 বছর আগে, দ্যাট মিনস 13 বছর বয়সে ধরে নিচ্ছি আমি। সো আমি যদি আমার 13 বছর বয়সে ফিরে যাই, আমার 13 বছর বয়সে ব্যবসা তো অনেক দূরের কথা, তা আমার মনে হয় না যে আমার 13 বছর বয়সে আমি মানে আমার বইয়ের বাইরে কোনোদিন বের হয়ে আমি মানে মানে আমার বাসা, খেলার মাঠ, স্কুল, এর বাইরে আমি কোনোদিন আসলে যাই নাই। সো ওই জায়গা থেকে তোমরা মানে তোমাদের যে জেনারেশন তারা এত আগায় যাচ্ছে, আলহামদুলিল্লাহ। মানে এটা আমার কাছে মনে হয় না আমাদের দেশের জন্য ব্লেসিংস যে তোমরাই যখন, আমি একটু আগে একটা পডকাস্ট করতেছিলাম, আমার ওই পডকাস্টে ব্র্যান্ডিং নিয়ে কথা ছিল। আমি প্রশ্ন করছিলাম যে বাংলাদেশের কোনো ব্র্যান্ড কেন গ্লোবালি যাচ্ছে না। তো আমাদের যিনি গেস্ট ছিলেন উনি বলছিলেন এটা এখন যাচ্ছে না, বাট আমার ধারণা আজকে থেকে 5-6 বছর পর বাংলাদেশি ব্র্যান্ডগুলো গ্লোবালে যাবে। আনসারটা ছিল এমন যে জেনজি মানে যেই জেনারেশন জি মানে যেই জেড জেনারেশনটা, তারা যখন ক্যারিয়ারের মিড লেভেলে যাবে তারা হয়তো বাংলাদেশি ব্র্যান্ডগুলোকে গ্লোবালি নেওয়ার চেষ্টা করবে, যেটা হয়তো আমাদের কারেন্ট জেনারেশন করতে পারতেছে না বা করতেছে না। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে মানে ইনশাল্লাহ তোমাদের মতো ছেলে মেয়ে যদি বাংলাদেশে অন্টারপ্রেনারশিপে আসে, অন্টারপ্রেনারশিপের একটা বিশাল ইম্প্যাক্ট বাংলাদেশে পড়বে। ওকে, সো আমাকে একটু তুমি প্রথম থেকে স্টোরি শোনাও যে তুমি আসলে আহ, কখন তোমার ফিল হইলো যে আমার একটা বিজনেস শুরু করা উচিত, আমি এই বিজনেসটা শুরু করবো, এই প্রথম আইডিয়াটা কখন আসছে তোমার মাথায়? প্রথমত আমার বিজনেসের সময়, বিজনেসের আইডিয়াটা তো আমার প্রথম থেকে হালকা পাতলা একটু ছিল। তো মূলত ইন্সপিরেশন মানুষ কিন্তু অনেক বড় বড় মানুষ থেকে পায়, ইলন মাস্ক থেকে পায়, জেফ বেজোস থেকে পায়। তো আমি মূলত আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে ইন্সপিরেশন পাইছি। আমার দুলা ভাই আগে প্রথমে একটা গার্মেন্টসে চাকরি করতো। আমার বোন তাকে ইন্সপায়ার করছে যে তুমি ঢাকায় আসো, ঢাকায় এসে নিজে একটা বিজনেস করো। উনি আমার সামনেই ওনার বিজনেসটা গড়ে তুলছে। তারপরে তাকে দেখে আমার অনেক ভালো লাগছে যে আমার দুলাভাই একটা ছোট গার্মেন্টস থেকে এসে এখন নিজের পায়ে দাঁড়িয়ে ফেলছে 1 বছরের মাথায়। এটা দেখে আমার অনেক ইন্সপায়ার্ড হয়েছি আমি। দ্যাটস ওয়াই আমি আমার দুলাভাইকে বললাম যে ভাইয়া তুমি বিজনেস কেমনে করতেছো আসলে। আমার দুলাভাই আমাকে অনেকটাই হেল্প করছে, হেল্প করে নেই এমনটা না, অনেকটাই হেল্প করছে। আমি তাকে দেখে অনেক কিছুই বিজনেসের শিখছি। তারপরে আমি তার যেহেতু একটা গ্যাজেটস, তারও কিন্তু গ্যাজেটসেরই বিজনেস, তার এটা দেখে আমি নিজে গ্যাজেট বিক্রেতা শুরু করছি। গ্যাজেট বিক্রেতার শুরু ওইখান থেকেই হয়েছে, মূলত আমার দুলাভাইয়ের হাত ধরেই। উনি আমাকে প্রথমত সোর্সিংটা দেখাইছে। তারপরে আস্তে আস্তে আমি নিজের পায়ে নিজে দাঁড়ানো শিখতে চেয়েছি, বিকজ উনি নিজেও একজন ব্যস্ত মানুষ, ওনাকে তো এত প্যারা দিলে হবে না। তাই আমি নিজেই আস্তে আস্তে সোর্সিংটা করতেছি, আর এখনও ওই আমার সোর্সটা আছে, ওইটা আমি ওখান থেকে সোর্সিং করতেছি। এরপরে গ্যাজেটসের বিজনেসটা এখন আমরা প্রফিটেবল আল্লাহর রহমতে। তারপরে গ্যাজেটসের বিজনেস টা চলার পরে আমার একটা জায়গায় ভিডিও দেখছিলাম, ওইখানে একজন লোক বলতেছে যে ইনকামের কখনো একটা ফানেল হইলে চলে না, কারণ ব্যাকআপ থাকা লাগে। কজ বিজনেস জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস যে কখনো সেম ফ্লোতে রান করে না। বিজনেসে প্রফিট থাকবে, লস থাকবে, কোনো সময় একদম স্ট্রেট ইনভেস্টমেন্টে আটকে যাবে। সো ওই দিকটা থেকে আমার মনে পড়লো যে এখন আপাতত আমার বিজনেসটা ভালো চলতেছে, কিন্তু সামনে কি হবে এটার জন্য তো আমি রেডি না। তাই আমার আরেকটা বিজনেস খোলা উচিত, বিকজ আমি এখন ফ্রি আছি। আমার এই টাইমটাতে আমি যদি করি, একটা বিজনেস করি, বিজনেসের কিন্তু ব্র্যান্ড গ্রো করতে ফার্স্ট অফ অল অনেক টাইম লাগে। আমি আজকেই যদি বিজনেস খুলি, এটা কিন্তু 1 মাস 2 মাসের ব্যাপার না। এটা একটা ব্র্যান্ডে তৈরি হইতে মিনিমাম 2-3 বছর জাস্ট পরিচিতি পাইতেই লাগে। এত দিনে আমার এতটুকু এক্সপিরিয়েন্স অন্তত হয়েছে।
সো ওই দিকটা দিয়ে আমি শুরু করলাম আমার ফার্স্ট সেকেন্ড আর কি স্ট্রিট ওয়্যার ব্র্যান্ড থ্রেডভার্সকো। এখানে প্রথমত আমরা শীতকালে শুরু করছি, তাই আমার প্রথম আহ, যে শিপমেন্টটা ছিল ওইটা ছিল হুডিস। তো হুডিজ আমরা আনছি। তখন আমার ক্লোথিংয়ের আগে এতটাও আমার এক্সপিরিয়েন্স ছিল না, কারণ ক্লোথিং জিনিসটা খুবই স্যাচুরেটেড বাংলাদেশে। বলতে গেলে প্রত্যেকটা সিটিতেই মিনিমাম আমার ধারণা যে 5-10টা ক্লোথিং ব্র্যান্ড আছে। প্রতিদিন পৃথিবীতে একটা না একটা ক্লোথিং ব্র্যান্ড খুলে, কিন্তু টিকে থাকতে পারে না। কজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে চ্যালেঞ্জ অনেক। সবাই একটা ক্লোথিং ব্র্যান্ড খুলতে চায়, কিন্তু চ্যালেঞ্জের কারণে পারে না। তো ওইটা আমার কাছে একটু রিস্কি ফ্যাক্টর লাগছিল যে আমার জিনিসটা ফেলে যাইতেও পারে। প্রথম দিক দিয়ে একটু ফেলে যাইতেছিল, আমি দেখতেছিলাম, আমি এটা আভাস পাইতেছিলাম। পরে আমার একটা, আমি কিন্তু ফিলোসফিক্যাল বই অনেক পড়ি, বই পড়তে আমার অনেক ভালো লাগে। তো উইনস্টন উইনস্টন চার্চিল নামের একটা লেখক আছে, ওনার একটা কোট আছে, ঠিক আছে? উনি ওইখানে লিখছে যে সাকসেস ইজ ওয়াকিং ফ্রম ফেলিয়ার টু ফেলিয়ার উইথ নো ইন নো লস অফ এনথুজিয়াজম। এই কথাটা, ওই বইটা আমি পড়ছিলাম আরও ওই ট্রেডভার্স খোলার আগে। তো কথাটা আমার অনেক ডিপলি লাগছে, বিকজ জিনিসটা আসলে আমার লাইফের সাথে মানে অনেকটাই ম্যাচ করে। আর অন্টারপ্রেনার্সদের ক্ষেত্রে এই জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, বিকজ ফেলিয়ার না হলে কেউ সাকসেস পায় না, ফার্স্ট অফ অল। তা আমার ওই জিনিসটা মাথায় আসলো যে না, হাল ছাড়া যাবে না, আমি ট্রাই করি, দেখি কি হয়। তো এজেন্সি থেকে আমরা প্রথমত, আমি যখন দেখলাম যে রেজাল্ট তেমন একটা ভালো আসতেছে না, তখন আমি নিজে একটু রিসার্চ করলাম। আমি ফ্রিল্যান্সিংয়ের সময় আমি এসইও অপটিমাইজেশন আর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করছি, কিন্তু এছাড়া ফেসবুক মার্কেটিং যেটা, ওইটা নিয়ে আমার তেমন একটা আইডিয়া ছিল না। পর আমি হালকা পাতলা একটু শিখলাম, শিখে পরে আমি নিজে দেখতেছি যে হ্যাঁ, কাজ করতেছে, নিজের মাধ্যমে নিজে করে কাজ করতেছে। পরে আরও কয়েকটা এজেন্সি, তাদেরকে আমি আমার বিজনেসের ফুল মডেলটা আমি পরে বুঝতে পারলাম যে আসলে আমার বোঝানোর ক্ষেত্রে সমস্যা আছে। আমি এজেন্সিদেরকে আমার মেন অডিয়েন্সটাকে বুঝাতে পারতেছি না যে আমার প্রোডাক্টটা আসলে কী, এজন্য তারা পারতেছিল না। পরে আমি আমার এজেন্সিদের, যে এজেন্সিগুলো, তাদেরকে আমি বুঝাইলাম যে হ্যাঁ, আমার অডিয়েন্সটা এটা, আপনারা এদেরকে টার্গেট করেন, তাহলে আমার মোটামুটি আশা করতেছি একটা রেজাল্ট পাবো। ওরা এটা করছে, আর আল্লাহর রহমতে আমি রেজাল্ট পাইছি। এরপরে রেজাল্ট আসতেছে, তারপরে আমার ভালো লাগতেছে স্বাভাবিকভাবেই যে না, আমার 2টা বিজনেস রানিং চলতেছে। এরপরে আমার যেই বিজনেসগুলো চলার পরে আমার মাঝখানে পড়ালেখার অনেক চাপ পড়ে গেছে, যেটার কারণে আর কি দোনোটাতে আমি তেমন একটা টাইম দিতে পারতেছিলাম না। পরে আমি চিন্তা করলাম যে পড়ালেখাটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, এডুকেশন সবার জন্যই গুরুত্বপূর্ণ, বিজনেস একলা করলেই হবে না, আমি পড়ালেখাটা মাস্ট চালিয়ে যেতে পড়ালেখাটা হবে। চালিয়ে যেতে হবে। তাই আমি আস্তে আস্তে দোনোটাকে অটোমেটেড করে দিতেছিলাম যে আহ, আমি আমার পড়ালেখাটা যেন চালিয়ে যেতে পারি, এরপর আমার একটা ইনকাম সোর্সও হইতে থাকলো। মানে এখন হচ্ছে তোমার কাছে পড়ালেখাটা প্রায়োরিটি। হ্যাঁ, আমার কাছে এখন বিজনেসের থেকে পড়ালেখাটা একটু প্রায়োরিটি, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পড়ালেখা করলে মানুষের এডুকেশন জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যতই অনেকে আছে বলে যে আহ, কি বলে, জেফ বেজোস তো কলেজ ড্রপ আউট, কিন্তু আমার ক্ষেত্রে জিনিসটা, এডুকেশন জিনিসটা গুরুত্বপূর্ণ, কারণ এডুকেশন ছাড়া আসলে পসিবল না। সমাজে টিকে থাকার জন্য এডুকেশন জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। তাই আমি এডুকেশনটা এখন আপাতত আমার প্রায়োরিটি লিস্টে আছে। তাই আমি দোনোটাকে অটোমেটেড করে দিছি। ওই পথেই আছি যেন ফুল অটোমেটেড হয়ে যায়, প্যাসিভ ইনকাম যেটাকে বলে। মানে তুমি এখন বিজনেসের সাথে ইনভলভ না, কিন্তু বিজনেস চলতেছে। হ্যাঁ, বিজনেস চলতেছে। তারপরে যখন 2025 আসলো, তখন আমার বাসায় আর কি, আমার মামা আর কি মাঝে মধ্যেই পারফিউম আনে বাসায়, ঠিক আছে? পারফিউম অনেক, উনি বাইরের দেশের থেকে আসার সময় পারফিউম নিয়ে আসে। তো পারফিউম জিনিসটাতে কি হয়েছে যে বাসার মধ্যে সবাই পারফিউম ইউজ করে, আমিও নিজে ইউজ করতাম। তো দেখা যেত কি যখন পারফিউমগুলো শেষ হয়ে যেত, ওই পারফিউমগুলো আমি আর কোথাও পাইতাম না, কারণ বাংলাদেশে এগুলো পাওয়া যায় না, ফার্স্ট অফ অল। পরে আম্মু বলতো দেখো না একটু পাওয়া যায় নাকি, পরে আমি দেখলাম যে না, নাই, যেগুলো আছে ওগুলো এক হলে ডিউপ,
আর না হলে ডিউব জিনিসটা আমি একটু বুঝিয়ে বলি। পারফিউমের ক্ষেত্রে ডিউব জিনিসটা হচ্ছে যে পারফিউমের ক্লোজড একটা নোট বানানো, মানে ফুল ওই পারফিউমটা না, ওইটার একটা ক্লোজ একটা পারফিউম, মানে ট্রাই করা হয় যেন ওই পারফিউমটার সেম স্মেলটা পাওয়া যায়। আর অনেকে ওই মেইন বটল থেকে পারফিউম নিয়ে ছোট ছোট ব্যাচেসে সেল করে। সাপোজ একটা পারফিউম একটা ব্র্যান্ড সেল করতেছে 50 ml বা 100 ml, আর বাংলাদেশে তারা ওই বটল থেকে ইনজেক্ট করে নিজেদের ব্র্যান্ডিং করে আপনার 6 ml 15 ml 30 ml সেল করতেছে ওই প্রাইসেই। তো ওই জিনিসটা আমার কাছে একটু খটকা লাগছে, কারণ জিনিসটা বাংলাদেশের নতুন নতুন আসছে। তারপরে একদিন আমার সামনে ভিডিও আসলো রাত্রে, আহ, একটা ভাইয়ার ভিডিও। উনি আর কি বলতেছে বাংলাদেশে 2025-এ সবচেয়ে ভালো কি কি বিজনেস করা যায়। ওখানে পারফিউম ছিল টপ 2-তে। তো আমার ভাবলাম যে হ্যাঁ, পারফিউম বিজনেসটা করা যায়, কিন্তু এটার জন্য তো কেমিস্ট্রি জানা লাগবে, আর আমি তো কমার্সের স্টুডেন্ট, আমি কেমনে করব। পরে বললাম যে না থাক, আমি পারছি। গ্যাজেটসও আমার কেউ কেউ তেমন একটা শিখাই নাই, আমি সোর্সিংটা এখন নিজে করতেছি। ক্লোথিং তো আমাকে হেল্পই তেমন একটা কেউ করে নাই, পারফিউমটা ইনশাল্লাহ পারবো। পরে আমি আমার ফ্রেন্ড রাহিমকে ফোন দিছি, রাত্রে তখন 12:30 বাজে। আমি ভিডিওটা তখন রিল স্ক্রোল করে করে দেখতেছি। ওকে বললাম যে দোস্ত, আমি কিন্তু এই 2টা বিজনেসে কোনোটাতে পার্টনার ছিল না, আমি একাই। আমার বাবা মা সবসময় আমাকে সাপোর্ট করছে বিজনেসে, কিন্তু সবসময় বলছে যে পার্টনার বিজনেস তুমি কখনো করো না, কারণ পার্টনার বিজনেসে তোমার এইজ কম, আর পার্টনার বিজনেসে কিছু না কিছু একটা ঝামেলা হইতে পারে, যার কারণে তুমি ওইটা হ্যান্ডেল নাও করতে পারো। তো আমি ভাবলাম যে পারবো না কেন, আমি দেখি একবার এক্সপেরিমেন্ট করে দেখি কি হয়। পরে দেখলাম যে কাকে নেওয়া যায়, অনেকক্ষণ চিন্তা করলাম যে কাকে নেওয়া যায়, কাকে নেওয়া যায়। পরে আমার রাহিমের সাথে তখন আমার অনেক চলাফেরা, আর কাউকে বলি নাই। আমার ফ্রেন্ডরা অনেক রাগ করছে আমার উপরে, কিন্তু যে তুই আমাকে নাস নাই কেন, ওকে কেন নিছস, এরকম। পরে আমি রাহিমকে ফোন করলাম যে দোস্ত, ও তখন ঘুমাইতেছে। আমি বলতেছি দোস্ত, আমি তোকে নিয়ে বিজনেস করতে চাই, কালকে সকালে আমরা বাইর হবো, দেখবো যে কোথায় পারফিউমের আসলে মেইন ঠিকানাটা, কি কি করা যায়। তারপর আমরা এক্সপ্লোর করলাম, এক্সপ্লোর করতে করতে দেখলাম যে কোথায় এক্সপ্লোর করছো? আমরা এক্সপ্লোর করছি পুরান ঢাকায়। আমি সারা রাত, ওই রাতে আমি ঘুমাইনি, আমি দেখতেছি যে পারফিউম বাংলাদেশে কোথায় করা যায়। তো আমি দেখলাম যে মিডফোর্ডে পারফিউমের একটা বিপুল চাহিদা, ওইখানে সবাই পারফিউম নিয়ে কাজ করে। তো ওইখানে আমরা গেলাম, গিয়ে আমি পারফিউমেরই ওই রাত্রে আমি হালকা পাতলা বেসিক নলেজটা আমার সবসময় জানার ইচ্ছা ছিল। সো রাত্রে আমি বেসিক ভিডিওগুলো যেগুলো পারফিউমের জন্য অনেক গুরুত্বপূর্ণ, ওগুলো আমি দেখছি, কারণ ইউটিউবে বলতে গেলে সব কিছুরই টিউটোরিয়াল পাওয়া যায়। তো ওইখানে আমি দেখলাম যে হ্যাঁ, এগুলো আমি বেসিক নলেজটা নিয়ে যাই, নাহলে আমার সাথে কিছু না কিছু একটা আমি মিস করব। এজন্য ওইটা নিয়েই আমি আর রাহিম ওইখানে গিয়ে, তারপরে আমরা এখন আমাদের ছেলেওরা ওই পয়েন্টটা আছে আর কি। আচ্ছা, এর মানে কি পারফিউম তুমি নিজেই বানাচ্ছ? জি, পারফিউমের রেসিপিসগুলো আমাদের নিজেদের। আচ্ছা, তাহলে এই পারফিউম বানাচ্ছ কোথায় বা কিভাবে কি করতেছো? আমি যদি জানি না পারফিউম বানানোর কোনো অনুমোদন লাগে কি না। হ্যাঁ, পারফিউম এটা একটা অনেক হিউজ ফ্যাক্টর, কারণ আমাদের অডিয়েন্স যারা, তারা আমাদেরকে অনেকবারই বলছে যে তোমাদের বিএসটিআই লাইসেন্স নাই কেন। তো এটা নিয়ে আমি অনেক প্যারা খাচ্ছিলাম, যে কারণ ওই অনলাইন বিজনেসে ট্রেড লাইসেন্স লাগে, এটা আমি জানি। আমার ওই 2টাতে ট্রেড লাইসেন্স আছে, কিন্তু সেলিওরাতে ট্রেড লাইসেন্স ছিল না। আর ওগুলো হচ্ছে গ্যাজেট বিক্রেতা, হচ্ছে ফার্স্ট অফ অল রিটেল একটা গ্যাজেটস আইটেম, এখানে বিএসটিআইয়ের কোনো কিছু থাকার দরকারও নেই। তারপর থ্রেডভার্স হচ্ছে একটা ক্লোথিং ব্র্যান্ড, কিন্তু পারফিউম জিনিসটা হচ্ছে একটা লিকুইড জিনিস, যেহেতু এটা এটা আপনি মানুষের আপনার স্কিনে দিবে, স্কিনে হ্যাঁ। দিতেছেন। আপনার এটা কি আপনার ক্ষতি করবে নাকি, আপনার কি ল্যাব টেস্টেড, সবার জন্য এটা অ্যাপ্লিকেবল নাকি, এটা জানা উচিত। পরে আমি যে অনেক দিন ঘাটাঘাটি করলাম যে আসলে কি এটার দরকার নাকি। পরে শেষ পর্যন্ত আমাদের বিএসটিআই লাইসেন্সও নেওয়া লাগছে। ও, তোমাদের বিএসটি লাইসেন্সও আছে? বাহ! তাহলে তো মানে এই মানে 16 বছর বয়সে পারফিউম বানাচ্ছ তুমি। মানে প্রথম কথা 16 বছর বয়সে পারফিউম
বানানোর মতো এরকম একটা কমপ্লেক্স বিজনেস চিন্তা করাটাই আমার কাছে খুবই মানে অবাক করা ব্যাপার মনে হচ্ছে। এরপরে তুমি আবার পারফিউম বানাইলা, নিজেই বানানো শিখলা, নিজেই বানাচ্ছ, আবার বিএসটি অনুমোদন নিছো তোমরা। জি। ওকে। এখানে একটা কথা আছে, ঠিক আছে? আমরা যেদিন মিটফোর্ডে প্রথমবার গেছিলাম, ওই দিন আমাদের আর কি তেমন একটা একদম অবভিয়াস রিজন, আমি প্রথম পারফিউম সম্পর্কে জানি, নোটস আছে এতটুকু অন্তত আমি জানি, কজ বাসায় পারফিউম সবাই ইউজ করে। কিন্তু ব্র্যান্ডগুলা ওরা আমাদেরকে দিয়ে দিচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম, ঠিক আছে? বিভিন্ন ফরেন ব্র্যান্ডের পারফিউম আমাদেরকে দিয়ে দিচ্ছিল। আমি এটা একটু ডাউটফুল লাগতেছিল যে আমি অন্য ব্র্যান্ডের পারফিউম কেন সেল করব। আমার কাছে এটা মনে হচ্ছিল যে আমি তো অন্য ব্র্যান্ডের পারফিউম সেল করবো না। সেলিওরা নিজে একটা আর্টিসানাল পারফিউম ব্র্যান্ড হবে, সেলিওরার পারফিউম সেলিওরা বানাবে, এটা ফুলি ইউনিক হবে, কোনো ব্র্যান্ডের সাথে এটা ম্যাচ করবে না। এটা করার জন্য আমার একটু টাইম লাগছে, 1 মাস। কিন্তু আমরা প্রথম 1 মাস আমরা অন্য ব্র্যান্ডের পারফিউমই সেল করছি। তারপরে আমার অনেক মানে আমার এটা ইচ্ছা করতেছিল না, আমি বলতে গেলে আমার নিজের বিপক্ষে যাইতেছিলাম, কারণ আমি আর যেই গ্যাজেটসের বিজনেস ওইটা রিটেল, ওইটাতে আমার কিছু করার নেই। আমি গ্যাজেটস বানাইতে পারবো না, কারণ আমার ওরকম সক্ষমতাই নেই। ক্লোথিং আমি নিজে বানাইতে পারবো, ওইটা আমি বানাইছি। পারফিউম জিনিসটাও আমার বানানো সম্ভব, তো আমি বানাবো না কেন? কথা হয়েছে এটা। আমি একটু বুঝি। তুমি প্রথম দিকে যখন স্টার্ট করছো, তুমি যেটা করছো সেটা হচ্ছে মানে ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো আছে ওদের পারফিউমগুলো রেপ্লিকা বিক্রি করছো, রাইট? মানে রাইট, ওকে। এরপর তোমার কাছে যখন ট্রিগার করছে যে আমি পারফিউম নিজে বানাইতে পারলে কেন বানাবো না, তখন তুমি নিজের ফ্র্যাগরেন্স নিয়ে আসছো, তাই তো? নিজের পার্সোনাল রেসিপি, মানে তোমাদের ব্র্যান্ডেরই রেসিপি। জি জি। তারপরে আমি যেটা আপনি জানেন, আমি কমার্সের স্টুডেন্ট। পারফিউম বানাইতে কিন্তু কেমিস্ট্রির অনেক পড়ালেখা করা লাগে। পারফিউমারি জিনিসটা খুবই একটা কমপ্লেক্স জিনিস। পারফিউমে বিভিন্ন ধরনের উপাদান যায়, ঠিক আছে? ফিক্সেটিভস যায়, তারপর পারফিউম অয়েল যায়। এগুলার আপনার সঠিক মাত্রাটাও জানতে হবে। তারপরে কি নোটসের সাথে কি নোটস দিলে পারফিউমটা মানে ভালো স্মেল করবে, এটাও বোঝা লাগে। তারপর পারফিউম আপনি যে এখন বানিয়ে এখনই সেল করে দিবেন, এরকম কিন্তু জিনিসটা না। পারফিউম বাংলাদেশে ট্রেডিশনাল জিনিসটা কি, যে আপনি যে পারফিউম বানায় নিয়ে আসছেন আর এখনই লাগাইতেছেন, কিন্তু জিনিসটা কিন্তু এমন না। অনেকেই জিনিসটা থেকে মানে জানে না, পারফিউমের কিন্তু ম্যাচারেশন নামের একটা জিনিস আছে। ম্যাচিওর হইতে হয়, পারফিউমের ম্যাচিওর হইতে হয়, তখন পারফিউমের আসল স্মেলটা পাওয়া যায়। তো এইখানে আমার কি হয়েছে যে আমি তো যেই বিজনেসই করি ওই বিজনেসের আমি ফুল নলেজটা আগে জেনে নিই, যে আসলে কি করলে কাস্টমার ফুল স্যাটিসফ্যাকশন পাবে। তো পারফিউমের জিনিসটাতে দেখলাম যে ম্যাসারেশন না করলে আমি যে রেসিপিটা বানাইতেছি এই রেসিপিটার আসল স্মেলটা পাবে না। এখন যে স্মেলটা পাইতেছে এটা আগামী 15 থেকে 20 দিন পরে মানে স্মেলটা অন্যরকম হয়ে যাবে। তখন আমি একটা বিশাল প্যারার মধ্যে পড়ে গেছি, কারণ আমার মানে ডিমান্ড আছে, কিন্তু আমি যদি রুলসটা ফলো করতে যাই তখন আমি একটা প্যারার মধ্যে পড়ে যাব, কারণ ম্যাসারেশন করতে 1 মাসের মতো টাইম লাগে। তো আমি একটা কাস্টমার থেকে অর্ডার নিয়ে আমি তো তাকে আর 1 মাস বসায় রাখতে পারবো না কখনো, জিনিসটা এমন না। তো তখন আমি ভাবলাম যে কি করা যায়, কি করা যায়। পরে আমরা সিস্টেম করলাম প্রি অর্ডারের, যে আমরা কাস্টমারদেরকে বুঝাইছি যে ম্যাসারেশন জিনিসটা কি। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইন্টারন্যাশনাল পারফিউম ব্র্যান্ডগুলো কিন্তু পারফিউমকে ম্যাসারেশন করেই সেল করতেছে, ওরা কিন্তু আজকে বানিয়ে কালকে সেল করতেছে না। আপনি আজকে যে পারফিউমটা কিনতেছেন ওইটা আরও 1 মাস আগে বানানো হয়েছে, জিনিসটা হয়েছে এরকম। তা আমরাও এরকম সিস্টেমটাতে গেলাম। সেলিওরা কিন্তু এখন ফুলি ইন্টারন্যাশনাল লেভেলে না, কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে আছে। আমরা এখন ক্যানাডাতে সেল করতেছি, ইটালিতে সেল করতেছি, আর ফ্রান্সেও সেল করতেছি আল্লাহর রহমত। কানাডা, ইতালি, ফ্রান্সে এখানে কিভাবে সেল করতেছো? গেলা কিভাবে? সো আমরা যখন আমাদের কয়েকটা ভিডিও ভাইরাল গেছে। ফার্স্ট অফ অল আমি যখন 3টা বিজনেসই করে ফেলছি, তারপরে আমার জাস্ট আগে আমাকে তুমি বলো যে তোমরা ভিডিও ভাইরাল গেছে বললা না, আমি দেখছি তোমরা ইনস্টাগ্রামে আসো, তোমরা ফেসবুকে নাই কেন? ফেসবুকে নাই। আসলে আমি সত্যি কথাটা বলি, আমার যে 2টা বিজনেস ফেসবুকেই আমি স্টার্ট করছি, ঠিক আছে?
আমার এটা আপনি আমাকে রেসিস্ট বলতে পারেন, কিন্তু আমার কাছে ফেসবুক জিনিসটা মানে অনেক আউটডেটেড লাগে এখন। কারণ কি, এটা হয়তো বা আমার কোনো একটা ভুল, কজ ফেসবুকে জিনিসটা কেমন যে আমরা যদি অ্যাড রান করি বা কাস্টমার আসে, তখন কাস্টমার ওইটা যদিও আমাদেরই দায়িত্ব বিজনেস হিসাবে যে কাস্টমারকে কিভাবে আপনার একটা প্রাইস কি এর থেকে আপনাকে একটা আহ, মানে পটেনশিয়াল অর্ডারে নিয়ে যাওয়াটা, এটা যদিও আমাদের দায়িত্ব, কিন্তু জিনিসটা হলো কি যে সবাই এটা পারে না, এটা সবাই পারে না, যার কারণে মানে কাস্টমার প্রাইস কি জিজ্ঞেস করে চলে যায়। তো এখন ওই বিজনেস দুইটাতে প্রথমত ফার্স্ট অফ অল আমি কোনো মডারেটর রাখি নাই, আমি একা একাই রিপ্লাই দিতাম। তো আমার কাছে অনেক মানে ডিস্টার্বিং লাগতো, এই লোকটা ইন্টারেস্টেড ফিল করছে, প্রাইস জিজ্ঞেস করছে, প্রাইসও আমি বললাম, প্রোডাক্টের আমি ডিসক্রাইবও করলাম, শুনে টুনে হাওয়া। কিন্তু শুনে টুনে সে হাওয়া হয়ে গেছে, তাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো এরপরে আমি মানে ইনস্টাগ্রামে কিন্তু কোনো প্ল্যানই ছিল না, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল ফুল। আমরা কিন্তু ফেসবুকে ভিডিওটা আপলোড করছি প্রথমে, ঠিক আছে, প্রথম ভিডিওটা যেটা আমাদের, ওইটা আমরা ফেসবুকে আপলোড করছি। তো ফেসবুকে একটা ফিচার আছে ক্রস পোস্টিং, যেটার মাধ্যমে ফেসবুকে পোস্ট করলে ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে চলে যায়। অটো চলে যায়। তো এটা আমি ভুলে গেছি, ফেসবুকে দেখতেছি ভিউ তেমন আসতেছে না। আমি হঠাৎ একদিন ফেসবুক মানে ইনস্টাতে ঢুকছি, আমাদের সেলিওরার, ঢুকে দেখি 50,000 ভিউ মানে ওই প্রথম প্রথম ভিডিওটাই। ভিডিওতে। আমি তো অবাক, একদম অবাক যে আমার অর্গ্যানিক্যালি এত ভিউ হইলো, কাহিনী কি। পরে সাথে সাথে আমি রাহিমকে ফোন করছি যে দোস্ত, জিনিসটা তো মানে একটা আশ্চর্য জিনিস, আমি ম্যাজিক হয়েছে। ম্যাজিকের মতো, ফেসবুকে ভিউ নেই, ইনস্টাগ্রামে এত ভিউ কেন। পরে ও অবাক, পরে আমরা ডিসাইড করলাম কি যে হ্যাঁ ইনস্টাগ্রামে কন্টিনিউ করি। তারপরে আমি দেখলাম যে না, ইনস্টাগ্রামে অডিয়েন্সটা এখন যারা ইনস্টাগ্রাম চালাইতেছে, আমি অনেস্টলি বলি ফেসবুকে কিন্তু অনেক মানে মানুষ, আপনার ছোট থেকে শুরু করে আপনার, আমার আম্মু ইউজ করে, আব্বু ইউজ করে, তো তাদের বয়সী মানুষও আছে। এখন টার্গেটিং করাটা অনেক টাফ হয়ে যায়, কিন্তু ইনস্টাগ্রামে কি যে আমার এইজের অথবা আমার থেকে হাইয়েস্ট গেলে 10 মানে থেকে 12 তোমাদের বছর, জেনারেশনটা, হ্যাঁ আমাদের জেনারেশনের ইনস্টাগ্রামে আছে, যারা আমাদের আসলে যে মেন টার্গেট, জেনারেশনটা শপিং করে বেশি। যে জেনারেশনটা শপিং অনলাইনে বেশি করে। তো জিনিসটা আমি দেখলাম যে না, ইনস্টাগ্রামে অ্যাডভান্টেজ আছে। তখন আমরা কন্টেন্ট ক্রিয়েশনের ভিতরে ঢুকে গেলাম, কিভাবে কন্টেন্ট বানানো যায়, আমরা আমাদের ফুল স্টোরিটাকে একদম শেয়ার করা স্টার্ট করে দিছি। এই আইডিয়াটা পাইছো কোথায় তোমরা? আমি দেখছি, আমি তোমাদের ইনস্টাগ্রাম দেখছি, ইনস্টাগ্রামে অনেক কন্টেন্ট ভাইরাল অ্যান্ড তোমরা তোমাদের পুরা স্টোরি শেয়ার করছো। তোমরা আমি দেখছি যে তোমরা পারফিউম কিনতে গেছো, লেবেল করছো, করছো, লোগো হয় নাই, নতুন করে লোগো করছো, স্টিকারে সমস্যা, নতুন করে আবার করছো, যাচ্ছ। আমি দেখছি পুরা, আমি অনেক কিছু দেখছি। সো ইভেন তুমি আমাকে লিঙ্ক দেওয়ার পর না, আমি আগেও দেখছি ইনস্টাগ্রামের কন্টেন্ট কিন্তু ফেসবুকে আসে। হ্যাঁ হ্যাঁ আমি আসে জানি না তুমি আসে, জানো হ্যাঁ কিনা। হ্যাঁ ফেসবুক রেকমেন্ডেশন রেকমেন্ড করে। আমি ফেসবুকে বেশ কয়েকবার তোমাদের কন্টেন্ট দেখছি, ওইখান থেকে আমি তোমাকে সামহাউ হয়তো পার্সোনালি চিনতাম না, বাট তুমি যখন নক করছো বা তোমার সাথে আমার যখন কথা হয়েছে, এরপর আমি বুঝতে পারছি আচ্ছা এটা তো তুমি। তখন আমি ডিসিশন নিচ্ছি না, এদেরকে মানে ওদেরকে হচ্ছে ওদের গল্পকে তুলে ধরা উচিত। এরপরে তুমি আমার পডকাস্টে ওকে কন্টিনিউ করো। তো আমি তারপরে দেখলাম যে স্টোরিটা মানুষ আসলে অনেক ইন্টারেস্টেড, সাপোর্ট করতেছে, যেটা একটা বিজনেসে মানুষ অ্যাচিভ করতে অনেক হার্ড জিনিসটা। কিন্তু মানে আমি ওই দুইটা বিজনেসের ক্ষেত্রে আমি বলি, একটা কমিউনিটি বিজনেসের জন্য একটা ফ্যান বেস তৈরি করাটা এখনকার সময় খুবই টাফ। ইন্টারন্যাশনালি করাটা মানে অন্যান্য দেশে যেমন ইউএসএতে, তারপরে আপনার অন্যান্য যেসব কান্ট্রিগুলো আছে, ক্যানাডা, এগুলোতে ফ্যান বেজ অটোমেটিক তৈরি হয়ে যায়। কীভাবে জানি হয় আমি জানি না, কিন্তু ওরা করে ফেলে, ওদের ওই মেন্টালিটিটা আছে। কিন্তু বাংলাদেশে কিন্তু মেন্টালিটিটা এমন না। বাংলাদেশে হলো যে আমার সামনে ভিডিও আসছে, আমি দেখলাম, ইন্টারেস্টেড হলো আমি কিনলাম, না হলে আমি নাই। কিন্তু আমাদের কমিউনিটি আমাদের না চাইতেই বিল্ড হয়ে গেছে। মানে এখনও মানে অনেক মানুষ আছে, আমরা ভিডিও আপলোড করলে প্রত্যেকটা ভিডিওর কমেন্টে বলে যে আমরা আছি, আপনাদের দোয়া করি সেলিওরা একদিন ইন্টারন্যাশনাল পারফিউম ব্র্যান্ড হবে। একটু থামাই তোমাকে। তবে আমার কাছে এখানে মনে হয় কি যে তোমাদের এইজ তোমাদের জন্য একটা ইউএসপি।
হ্যাঁ, তা তো এই অবশ্যই। সেম জিনিসটা যে আমি করতাম হয়তো এই কমেন্ট আমি পাইতাম না। না, না। যে দোয়া করি তোমরা অনেক দূরে যাও, তোমার সাথে আমি আছি। হ্যাঁ, এটা হয়তো আমাকে কেউ করতো না, বাট তোমাদের যে বয়সটা আমি নিজেও এনকারেজ করি যে আমিও চাই যে তোমাকে প্রমোট করতে, সো দ্যাট তুমি ভালো কিছু করো। এটা আবার তোমার জায়গায় যদি ওই 30 বছর বয়সের এক ভাই এসে বসতো, আমি হয়তো এতটা হয়তো আমি চাইতাম না। তা তো অবশ্যই। এখন এখানে আরেকটা কথা আছে যে আমরা কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু ভাইরাল যেত না। এটা কিন্তু আমি মাঝখানে যেই কন্টেন্ট ক্রিয়েশনে অনেক ঢুকছিলাম। তো ওইখানে আমি দেখলাম যে এখন আপনি যে কোনো ভিডিও আপলোড করলে হয় না। একটা কন্টেন্ট আপলোড করলে কন্টেন্টে হুক লাগবে, ভিজুয়াল হুক লাগবে, তারপরে আপনার ভোকাল হুক লাগবে, হুক লাগবেই। তো এখন আমি দেখলাম যে আমার ক্ষেত্রে হুক কী হইতে পারে। আমি কিন্তু একটা জিনিস আছে, অনেকে সিম্প্যাথি নিতে চায়, ঠিক আছে? সিম্প্যাথি নিতে চায়, কিন্তু জিনিসটা আমার কাছে সবসময় একটু লাগছে, মানে ডিসকমফোর্ট ফিল হয়েছে। কারণ তো আমার কিন্তু একটা সমস্যা আছে, এটা হচ্ছে থ্যালাসেমিয়া। আমার প্রত্যেক মান্থেই 2 বার ব্লাড ট্রান্সফিউশন করা লাগে। তো এটার কারণে মানে আমি অনেককেই দেখছি, অনেকের বিভিন্ন হেলথ ডিফিকাল্টিস থাকে অথবা ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিস থাকে। কিছু একটা ডিফিকাল্টিস থাকলে মানুষ চেষ্টা করে এটাকে মানে বেঁচে কিনে খাইতে, এটাকে যেন একটা সিম্প্যাথি অ্যাচিভ করার জন্য। জিনিসটা কাজ করে, যদি সে করতে পারে কাজ করে, কিন্তু আমার কাছে এটা ভাল লাগে না। রেসপেক্টফুল না। মানে রেসপেক্টফুল লাগে না, কারণ এটা আমাকে আল্লাহ দিছে, এটা আল্লাহর দান। এখন আমাকে যতদিন বেঁচে আছি আমার এটাকে নিয়ে বেঁচে থাকতে হবে। আমি যদি বলি এটা তো আর চলে যাবে না। আমি ইনফ্যাক্ট আমি এটা আরও আমার কাছে ভালো লাগে, কারণ জিনিসটা নিয়ে আমি গ্রো করতেছি আর এটা আমার সাথে গ্রো হইতেছে। আমার যতদিন হায়াত আছে, আমি যদি সুস্থ থাকি তাও আমি বেঁচে থাকবো, আর আমি অসুস্থ থাকলেও বেঁচে থাকবো। সো এটা নিয়ে আমার তেমন একটা না, কিন্তু আমি একটা জিনিসে আমার অনেক লাগছে যে আমার এইজটা কম। এটা কিন্তু আমি অনেকবারই আমি অনেকের কাছ থেকে শুনছি। এই সমস্যাটার কারণে এইজ কম এই জিনিসটাতে আমাকে দেখে কিন্তু মনে হয় যে আমি 5 অথবা 6-এ অথবা 7-এ একটা স্কুলের স্টুডেন্ট। এই জিনিসটা আমার অনেক মানে হার্ট করছে বলতে বাংলাদেশে জিনিসটা অনেক মানে মানুষ করে, জিনিসটা খুবই যে আমি যে কোনো জায়গায় সোর্সিং করতে গেলে আমি কিন্তু খুব সহজে কারোর থেকে হেল্প নিতে চাই না, নিজেই আমি যাই। তো যখন আমার ফেস দেখে বা আমাকে দেখে তখন মানুষ ভাবে আমি মনে হয় ফাইজলামি করতেছি, আমি মনে হয় বোধহয় ফাইজলামি করতেছি, আমি এদিকে আসছি মজা করার জন্য, আমার সিরিয়াস না। কিন্তু আসলে যে আমি সিরিয়াস এটা কিন্তু সে বুঝতেছে না। তো এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগতো। তো আমি বুঝলাম যে আমার এইজ কম, আমার অসুখ আছে, কিন্তু আমি তো একলা না, আমার মতো আরও অনেকেই আছে। তো থাকলে তো সমস্যা নাই, আমি আমার মতো চালিয়ে যাই। যাদের আমার সাথে থাকা উচিত তারা থাকবে, আর যারা ফাইজলামি মনে করতেছে ওরা না হলে চলে গেলেও একটু সমস্যা না। তো যারা ছিল তারা তো আমার সাথে এখনও আছে, আমার বন্ধু বান্ধবরা আমার সাথে আছে, আব্বু আম্মু আছে। যারা আমার সাথে ক্লোজ তারা কিন্তু আমার ফেসিয়াল স্ট্রাকচার নিয়ে আমার সাথে নাই। তো দেখা গেল যে আমি এটা নিয়েই আমি আহ, চালিয়ে যাচ্ছি, এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি। এখনও আমি মাঝে মধ্যে এইসব কথার শিকার হই, কিন্তু এখন আর গায়ে লাগে না, টু বি অনেস্ট। তো এটা আমার মনে হয়েছে যে আমি আমার অসুখটাকে না দেখায় বাংলাদেশে, এখন আপনি একটা কথা বলবেন যে 16 বছরের জিনিসটা, এটা কিন্তু আমার কাছে মানে এটাও আমার কাছে একটা সিম্প্যাথির জিনিস লাগে। কারণ এটা কিন্তু বাংলাদেশে এরকম যে 16 বছরে একজন বিজনেস করতেছে, কিন্তু আপনি যদি ইন্টারন্যাশনাল লেভেলে যান, আমার থেকে কম বয়সী অনেক মানুষ আছে, ওরা বিজনেস করে আমার থেকে বেশি সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে? অনেক সাকসেসফুল হয়ে গেছে। তো আমি কিন্তু বাংলাদেশের কাউকে তেমন একটা এই জন্য ফলো করি না। আমি ওই আউটসাইডে যারা অ্যাব্রোডে ওদেরকে আমি দেখি যে ওরা করতেছে, তো আমি পারবো না কেন? কথাটা হচ্ছে এরকম। বাংলাদেশে জিনিসটা একটু মানে রেয়ার, এই জন্য বাংলাদেশের মানুষ একটু শকড হয়ে যায়। আমরা তো ইউজুয়ালি ধরো মানে দেখি না, যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে একটা ছেলে পড়াশোনা শেষ করে 22-23 বছর বয়সে, 22-23 বছর বয়সে শেষ করে সে চিন্তা করে এখন আমি কি করব। আর আমাদের দেশে একটা সমস্যা, সেটা হলো অন্টারপ্রেনারশিপকে আমরা তো এনকারেজ করি না। আমাদের সোসাইটি কিন্তু অন্টারপ্রেনারশিপকে এনকারেজ করে না।
সো আমাদের সোসাইটিতে কি হয় যে চাকরিটাই আমাদের আসলে মেইন, মানে এটা মনে হয় যে এটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। এবং আমাদের দেশে ম্যাক্সিমাম এন্টারপ্রেনার আসে কিভাবে, যে চাকরি না পেয়ে কিছু একটা করতে হবে, তখন এন্টারপ্রেনারশিপে আসে বাধ্য হয়ে। সো আরেকটা হচ্ছে কি, বাই ডিফল্ট বাবার ছিল, জেনারেশন থেকে জেনারেশন চেঞ্জ হয়েছে, শিফট হয়েছে। তো ইউজুয়ালি আমরা দেখি না বলেই এই 16 বছর বয়সটা আমাদের কাছে আসলেই একটু ডিফারেন্ট মনে হয়, যে ও মনে হয় অনেক কিছু করে ফেলছে। হ্যাঁ, তুমি এটা ঠিক, যে দেশের বাইরে গেলে ইভেন আমি ইন্ডিয়াতেও দেখছি যে 11-12 বছর বয়সে গুগলে চাকরি করতেছে, তাই না? 11-12 বছর বয়সে, মানে একটা বাচ্চা ছেলে এখনো, মানে এখনো ভালো মতো মানে কথা বলা শিখছে মাত্র সেদিন, সে এখন গুগলে চাকরি করে। সো এই আর কি। এটা মানে ইন্টারন্যাশনালি অনেক কমন আর কি জিনিসটা। তো আমি এখন এটা বলতে পারি অনেকে যে আমি অ্যাডভান্টেজ নিছি বাংলাদেশের মানুষের, তো আমি আসলেই বলবো যে আমি নিছি। এখন হুক তো লাগবে, এখন আমি কি হুক দিব আমার মাথায় আসতেছে না। আমি হুক দিছি 16 বছরের দুজন উদ্যোক্তা কি পারবে একটা পারফিউম ব্র্যান্ড বিল্ড করতে, এটা দিছি আর এটা কাজ করছে আল্লাহ রহমতে। দিস ইজ মার্কেটিং। হ্যাঁ, এটা দিস ইজ মার্কেটিং, এটা মার্কেটিং। আমার কিছু করার নেই। এটা এখন এটা আমি করছি, কাজ করছে, পরে এটা পুরনো হয়ে গেছে, অন্য একটা ধরছি। হুক আমার লাগবেই, যতদিন বিজনেস আছে কন্টেন্ট ক্রিয়েশন করতে গেলে অন্তত হুক একটা লাগবেই। এখন ভিডিওগুলো তো অনেকগুলো ভাইরাল গেছে। আচ্ছা, এই পর্যন্ত তোমার জার্নি তো আমি বেশ স্মুথলি আসতেছে। তো প্রথমত 2টা প্রশ্ন, মানে আমার 2টা প্রশ্ন। একটা হচ্ছে, এখন পর্যন্ত যা কিছু বলছো সবই স্মুথ, সবই সুন্দরভাবে যাচ্ছে। তো খারাপ দিক আছে কিনা, যে এরকম খারাপ সিচুয়েশনও ফেস করছো কিনা? আর নাম্বার 2 হচ্ছে, এই স্মুথ জার্নির পিছনে যে টাকা পয়সার ব্যাপার-স্যাপার, যে ইনভেস্টমেন্ট বা তোমার যেই ক্যাপিটাল, এগুলো সোর্স করছো কোত্থেকে? তো খারাপ জার্নি যেটা, এটা অবশ্যই গেছে, আরও যাবে সামনে ইনশাল্লাহ, আমি এটার জন্য প্রস্তুত। এখন প্রথম আমার সাথে যেই খারাপ কাজটা হয়েছে, ওইটা হয়েছে যে আমার আব্বু শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করে। আমি বাংলাদেশের শেয়ার মার্কেটে তেমন একটা বিলিভ করি না, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। আমি ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেটে আমি অনেক ইন্টারেস্টেড ছিলাম মাঝখানে, যখন গ্যাজেট বিক্রেতা আর ট্রেডভার্সকো শুরু করছি, এর মাঝখানের সময়টাতে আমি ট্রেডিংয়ের ভিতরে অনেক ঢুকে গেছিলাম। আমি ট্রেডিং শিখছি, কী কী প্যাটার্ন ফলো করলে প্রফিট করা যাবে, আমি সব শিখছি। আমি জানি লস হইতেও পারে। তো এর আগে যত বিজনেসগুলো ছিল ওগুলোতে আমার আব্বু আম্মু অফকোর্স আমাকে হেল্প করছে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। আরেকটা জিনিস, এটা কিন্তু অনেকেই জানে না, আমি এখন বলে দিচ্ছি। আমি 2019 সালে আমি ফ্রিল্যান্সিংয়ে ঢুকছিলাম। ও, তুমি ফ্রিল্যান্সিংও করতা? ফ্রিল্যান্সিংও করতাম। করোনায় কি? করি নাই কি, আমার আসলে সব কিছুই করতে ইচ্ছা করে। আমার সব কিছু আসলে, আমার একজন মানুষ হিসেবে আমার সব কিছুই ইচ্ছা করে এক্সপিরিয়েন্স করতে। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে, আমি জাস্ট একটু ক্লিয়ার হইতে চাই, যে 2000 কত সালে ফ্রিল্যান্সিং শুরু করছো? 2019 সালে। 19 সালে। 19 সালে তোমার বয়স কত ছিল? 2019 সালে আমার বয়স 12 ছিল। 12। আচ্ছা, তুমি কোথায় ফ্রিল্যান্সিং করতা? আমি আপওয়ার্কে আর ফাইবারে। আচ্ছা, সো আপওয়ার্কে বা ফাইবারে আমরা কিন্তু জানি যে মানে অ্যাকাউন্ট খোলার জন্য বা অ্যাপ্রুভাল পাওয়ার জন্য এনআইডি কার্ড বা পাসপোর্ট লাগে। তো আই গেস তোমার তো এখনো না না এসব না, নাই, যে আমার তুমি। এখনো নাই। আচ্ছা, তাহলে কিভাবে খুলছো অ্যাকাউন্টগুলা? আমি আমার বাবার এনআইডি দিয়ে খুলছি। আচ্ছা, আচ্ছা, আমার নামও আঙ্কেলের নামে। দিয়েছি আমার বাবার, আচ্ছা, আচ্ছা, আমার আচ্ছা। নামটা দিই নাই। ওকে, ওকে। তো ওইখান থেকে আর কি আমার ফ্রিল্যান্সিংয়ে যাত্রাটা শুরু হয়েছে। জাস্ট আমি কিন্তু ফ্রিল্যান্সিং শুরু করছিলাম আমার পকেট খরচের জন্য। যেটা আগে বলছিলাম যে আমি ইন্ডিপেন্ডেন্ট হতে চাইছি। ওইখানে আমি তখন তো বিজনেসে একদম ছোট, আমি তখন হয়তো এতটুকু, তা আমি বিজনেস তখন চাইলেও আমি শুরু করতে পারতেছিলাম না। এজন্য আমি শুরু করার জন্য ফ্রিল্যান্সিং শুরু করছি। আমার আব্বু আম্মু তখনও জানতো না যে আমি ফ্রিল্যান্সিং করি, এটা আমার আব্বু আম্মুকে আমি অনেক পরে জানিয়েছি। তো যেসব ডলারগুলো আসতো এগুলো আমি কখনো উইথড্র করতাম না। আমার যে পায়োনিয়ার অ্যাকাউন্ট আছে ওইখানে সবসময় স্টোর করে রাখতাম। ওগুলো থেকে আমি আস্তে আস্তে জমাইছি, বলতে গেলে একটা সেভিংসের মতো আমি ওখানে জমাইছি। কত ডলার হয়েছিল? আমার প্রায় $500 মতো। কতদিন কাজ করছিলা? আমি বেশি দিন কাজ করি নাই, আমি 1.5 বছরের মতো কাজ করছি। 1.5 বছরে $500 মতো সেভিংস? $500 সেভিংস করছি, আরও ইনকাম হয়েছে, কিন্তু ওগুলো আমি খরচ, হালকা পাতলা একটু খরচ মানে ওই করছি। সময় ডলারের রেট প্রবাবলি 70-80 টাকা, হ্যাঁ হ্যাঁ, মেবি 70-80 এরকমই। টাকা হ্যাঁ, ছিল তখন, বেশি তাহলে একটা ছিল প্রায় না। 40,000 টাকার হ্যাঁ মতো। হ্যাঁ, 40,000 টাকা। তো ওগুলো আমি তেমন একটা খরচ করি নাই, আমার আসলে তেমন একটা মনেও নেই, কিন্তু $500 প্লাস হবে। তো ওগুলো আমি ওগুলো আমি আমার পায়োনিয়ার অ্যাকাউন্টে আমি সেভ করে রাখছি। তারপরে আমি যখন বিজনেস স্টার্ট করব তখন আমার সবচেয়ে বড় ইয়ে ছিল ইনভেস্টমেন্ট কীভাবে পাবো।
আমার আব্বু আম্মু আমাকে সাপোর্ট করছে, এটা এমন না যে সাপোর্ট করে না। আমি আব্বু আম্মুকে বলছি আমি বিজনেস করব, আমি একদম স্ট্রেট বলে দিছি। আমি কিন্তু ছোটোবেলা থেকে বলছি আমি কিন্তু কখনো জব করব না। যখন আমি ক্লাস 5-এ পড়ি তখন আমি আমার প্রথম ইনকাম করছি। আমি আমার কিভাবে? ব্লগারের ওয়েবসাইট বানানো যায় না? ব্লগারে আমি অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিয়েছিলাম। আচ্ছা, ওই blogger.com এর ফ্রি ওয়েবসাইট হ্যাঁ, গুলো। হ্যাঁ, blogger.com-এ আমি অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিছি। যখন আমি অ্যাডসেন্স অ্যাপ্রুভালটা পাইছি তখন মনে হয় আমার থেকে খুশি আর কোনো মানুষ নেই পৃথিবীতে। কারণ তখন বলতে গেলে ওয়ার্ডপ্রেসে মানুষ পাইতেছে না, অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পাইতেছে না। আর আমি ব্লগারে পাইছি। পেয়ে আমি তো অনেক খুশি। আমি বলতেছি সোনার হরিণ। আমি আমার একটা ভাইয়া ছিল, উনি বলতে গেলে তখন আমার মেন্টর ছিল। ওনার নামও সাকিব। ঠিক আছে? ওনার নামও সাকিব। তো ওনাকে বললাম, "ভাই আমি তো পাইছি।" উনি বলতেছে, "তুমি এটা কি করলা? এটা তো সোনার হরিণ।" তখন আমি ওই ওয়েবসাইটটা বেচে দিছি। কারণ আমার তখন পিইসি এক্সাম ছিল। এখন তো আর এটা হয় না। আমার তখন এক্সাম চলে আসতেছে। আমি কন্টিনিউ করতে পারলেও আমার পড়ালেখার ব্যাঘাত ঘটবে। তো আমি সেল করে দিছি। প্রায় ৳৭,০০০ মতো আমি সেল করে দিছি। তখন আম্মু আব্বু শকড। আম্মু যখন দেখছে আম্মুর অ্যাকাউন্টে ৳৭,০০০ ঢুকছে, তখন আম্মু বলল যে, "না তুমি করো, তুমি করো।" তারপরে ওইখান থেকেই আমার মূলত শুরু। ক্লাস 5 এ প্রথম ইনকাম। তারপর আমি ফ্রিল্যান্সিংয়ে ওখান থেকে ঢুকছি। আর্টিকেল রাইটিংয়ে গেছি। এরপরে ওই টাকাটা আমি আমার গ্যাজেট বিক্রেতাতে ঢুকাইছি। আম্মুর থেকে নিছি কিছু টাকা। আম্মু আমাকে খরচ করতে দেয় নাই মূলত। মা-বাবারা তো দেয় না। আ আম্মু বলতেছে, মানে "তুমি আমার তোমার থেকে নাও।" টাকাটা খরচ করতে দিতে আম্মু চায় আমাকে নাই। আমার টাকাটা হ্যাঁ, খরচ হ্যাঁ। করতে দিতে চাচ্ছিল না। বলতেছে, "আমার থেকে নাও। হুম। তুমি পরে ইনকাম করে আমাকে ব্যাক করে দিও। কোনো সমস্যা নেই।" এভাবে আমি আম্মুর থেকে এখনো মাঝে মধ্যে লাগলে নেই। আম্মু দেয় না আমাকে খরচ করতে। এই যে আমি যে আপনার স্টুডিওতে আসছি, আম্মু আমাকে বারবার বলতেছে, "গাড়ি ভাড়াটা তুমি আমার থেকে নাও। গাড়ি ভাড়াটা তুমি আমার থেকে নাও।" আমি বলতেছি, "না আমার লাগবে না আম্মু, আমার তো আছে। আমি আমার তো নিবো আছে, কেন? আমি তো কামাই, আমি তো ইনকাম করি। আমি হ্যাঁ। নিবো কেন?" আমি নিজে ইনকাম করি। এটাই তো হ্যাঁ। বলতেছে যে, "না তুমি নাও।" কিন্তু আমি নেই নাই। শেষ পর্যন্ত আর নেওয়া হয় নাই। তো এরকমই এখন আম্মু আব্বু আমাকে দেয়। যখন চাওয়া লাগে না, এমনি দিয়ে দেয়। তো কথা হচ্ছে যে ওই ইনভেস্টমেন্টটা আমি ওইখান থেকেই পাইছি মূলত। তারপরে আমার যেই ফ্রিল্যান্সিংয়ে যে টাকাটা সেভ করছি ওইখান থেকে পাইছি। সেভ করে তারপরে যখন গ্যাজেট বিক্রিতে আমার মূলত একটু ভালো গেল, তখন আমি ট্রেডিংটা আমি অনেক ভালো বলব না, মানে বেসিক থেকে উপরের লেভেলে যেটা, ঠিক আছে? মডারেট লেভেলে আমি ট্রেডিংটা পারি। তো আমি আ কি জানি সাইট ছিল? কোডেক্স। কোডেক্সে আমি বাইনারি ট্রেডিং করব। আমি ওইখানে বলদের মতো আমি ঢুকে গেছি। সত্যি কথা বলতে আমি ঢুকে গেছি। ঢুকে গেছি কেমনে? তখন হচ্ছে এখনো এই কাজটা করে যারা, মানে এটা একটা বলতে পারেন মেসেজ, যে আপনার একটা ছেলে ছিল, এখনো সে আছে। সে আর কি মানুষকে লোভ দেখাইতো যে আমি ট্রেডিং তোমাদেরকে সিগন্যাল দিব, এই মার্কেট আপ যাবে নাকি ডাউন যাবে। আপ গেলে তোমরা বাই অপশানে ট্রেড বসাবা, আর আমি যদি সেল অপশান বলি তাহলে তোমরা সেল অপশানে করবা। তা আমি এটা কখনো ফলো করতাম না, কারণ আমি তো পারি নিজেই। তবুও আমি সিউরিটির জন্য তাদের থেকে নিতাম। ওইখানে তখন একটা লোক আমেরিকাতে, তখন একটা লোকের নামটা আমি ভুলে গেছি, ঠিক আছে? এই জিনিসটা অনেকেই যারা ট্রেডার ওরা জানে। এই লোকটা বিকালের সময় এসে সে যদি বলে যে গুড আফটারনুন, তাহলে মার্কেট ডাউন গেছে 100% শিওর। আপনি ল্যাপটপটা রাখবেন, তার নিউজ কিন্তু অনেক, এটা মানে ট্রেডিংয়ে অনেক প্রভাব ফেলে, অনেক ম্যাটার করে। আপনার যদি একটা বড় নিউজ আসে, ওই নিউজটাতে আপনার ট্রেডিংয়ে বড় একটা ইম্প্যাক্ট রাখবে। মার্কেট আপ যাবে, গুড নিউজ থাকলে আপ যাবে, ব্যাড নিউজ থাকলে ডাউন যাবে। তো আমি আমার পিসিতে একটা ট্যাবে ওর নিউজ দেখতেছি, আর আমি আমার ট্রেডিং করব। ওই লোকটা, আমি আমার ট্রেড বসায় দিছি। আমি মনে করছি যে না তেমন, তখন আসলে ইউক্রেনের যুদ্ধ চলতেছে। ইউক্রেনের যুদ্ধ শুরুর পথে, ইউক্রেন আর রাশিয়ার। তখন এই নিউজটাই তারা আর কি করতেছে। সে এসে গুড আফটারনুন বলছে, আমি তো আগেই ট্রেড বসায় দিছি। তবুও আমার কেমনে জানি প্রফিট হয়েছে, বুঝছেন? আমি মার্কেটে ঢুকছিলাম
$250 নিয়ে, মানে $250 নিয়ে আমি ঢুকছিলাম। আমার প্রফিট হয়েছিল প্রায় $150 মতো। $400 আমার মনে করেন আমার গেছে প্রায় প্রফিটের মতো। প্রফিট $150 মতো প্রফিট হয়েছে। তো এখন আমার টার্গেট ছিল আমি এই $250কে আমি $700 নিয়ে যাব। লোভ কাজ করছে আমার ভিতরে, যেটা আমি আটকাতে পারতেছিলাম না। ওইখান থেকে আমি আমি ভুলে গেছি কয়েক মিনিটের জন্য যে এই লোকটা তো একটা নিউজ দিছে। আমার এই কথাটাই ভুলে গেছি। আমি দেখতেছি আমার প্রফিট হইতেছে, আমার একটা ট্রেড বসাই। তখন আমি ফুল $400 আমি একটা ট্রেড বসাই দিছি। 1 মিনিটে আমার সব টাকা শেষ, একদম জলে। তা আমি তো চোখে মুখে অন্ধকার দেখতেছি, কারণ এটা আমার প্রথম লস। বিজনেসে আমি লস খাইছি, কিন্তু ওগুলো এত বড় মাপের লস ছিল না। লাগছে কিন্তু গায়ে লাগছে, কিন্তু এতটাও গায়ে লাগে নাই। ওইটা আমার অনেক গায়ে লাগছে, কারণ ওটা আমি আব্বুর থেকে নিয়েছিলাম। আব্বুর থেকে আমি এর আগে তেমন টাকা নিইনি। আমি আব্বুকে বলছি, আব্বু তুমি ট্রাস্ট করো, আমি একটা না একটা ব্যবস্থা করব, দেখি কি হয়। তো আমি বসে আছি 10 মিনিট, আমি ওই বসে আছি যে আমার সাথে কি হইলো, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। এখন আমি কি করব, আমি কি বলবো আব্বুকে? পরে আমি আস্তে আস্তে আমি আমার বিজনেসের থেকে টাকা নিয়ে নিয়ে আমি রিকভার করার চেষ্টা করতেছি। তখনও আমি বোকার মতো কাজটা করতেছি। এরপর আমি ফাইন্ড আউট করলাম যে ট্রেডিং ইজ আ ফুল স্ক্যাম। বাইনারি ট্রেডিং ইজ আ ফুল স্ক্যাম। এই জিনিসটাতে কখনোই যারা দেখাইতেছে ইনস্টাগ্রাম টিকটকে লাক্সারি লাইফস্টাইল দেখাইতেছে যে ট্রেডিং করে মিলিয়নেয়ার হয়ে গেছে, এটা ফুল স্ক্যাম। তো আমি তখন বুঝলাম যে না ভাই, হবে না। আমি বিজনেস করি, বিজনেস করে আমি আমার বাবাকে টাকাটা ফেরত দিয়ে দিব। পরে আমি আব্বুকে কনফেস করলাম যে আব্বু, আমি তো লস খেয়েছি। আমি অনেক দিন পরে বলছি, কিন্তু এটা কিন্তু আমার একটা হয়েছে। অনেকেই লস খেয়েছে ওই দিন, অনেকেই লস খেয়েছে। আমরা একটা গ্রুপ ছিলাম ট্রেডিংয়ে, তো ওরা তো আমার থেকে বেশি টাকা দিয়ে ঢুকছে মার্কেটে। বলতে গেলে এক একজনের $2-3 হাজার, $5,000 নিয়ে ওরা মার্কেটে, ওদের তো ফুল টাকা গেছে। আমার ওই ক্ষেত্রে আমার অনেক ছোট একটা অ্যামাউন্ট। তো আমি আব্বুকে অনেক দিন পরে আর কি আমার ভয় লাগতেছে কেমনে বলি। আব্বুকে বলছি যে আব্বু আমার তো লস গেছে টাকাটা। পরে আব্বু বলতেছে যে আচ্ছা লস গেছে, তোমাকে তো আমি বলছিলাম এটা একটা স্ক্যাম হইতে পারে, থাক সমস্যা নেই, তুমি ট্রাই করো, তোমার সাথে আমরা আছি। এটা গেছে আমার সবচেয়ে বড় লস। তারপরে লস গেছে হচ্ছে যে আমার ক্লোথিংসে কিছুদিন, কয়েকদিন পরে, তখন বলতে গেলে আমার লাইফের ডাউনফল চলতেছে। আমার হুডিজ, শীতের সময় আবার হুডিজ আনছি আর হুডিজগুলা মানে শীতের একটা টাইম থাকে, কিন্তু আপনি যখন একটা ফ্যাক্টরিকে বলবেন, অর্ডার দিবেন, প্লেস করবেন যে আমার এই টাইমের মধ্যে লাগবে। আমার কিন্তু এখনও গরম লাগতেছে, শীত কিন্তু প্রায় শেষ। আমি তাদেরকে হুডিজের জন্য অর্ডার দিছিলাম, তখন কোন মাস চলে, সেপ্টেম্বরে। আমি অর্ডার দিছি, ওরা আমাকে হুডি দিছে জানুয়ারি মাসে। জানুয়ারিতে, শীতল মাস শেষের দিকে। তা আমি ওদের সাথে প্রত্যেক দিনই ঝামেলা করতেছি। যখন ওরা আমাকে মানে এক্সপেক্টেড ডেটটা আমাকে দিছে, টাকা অ্যাডভান্স দিয়ে দিছি, কিন্তু তারা আমাকে দিচ্ছে না। তো আমি বলতেছি ভাই এরকম করলে কেমনে কি, শীত তো শেষই, এখন আপনি আমাকে দিলে আমি এগুলো দিয়ে কী করব বলেন। পরে আমি এটা নিয়ে হুডিসগুলো পরে শেষ পর্যন্ত সেল হয়নি। এই শীতে এসে আমি সেল করা স্টার্ট করছি, এখন আল্লাহর রহমতে সেল হইতেছে। হ্যাঁ হ্যাঁ, এই শীতে 26-এর শীতে ওগুলো আমি সেল করতেছি। মাঝখানে আমরা মানে সামার আসছে, সামারে আমরা ওই ড্রপ শোল্ডার, ফুল স্লিভ টি শার্ট এগুলো আমরা করছি। হুডিসগুলো এখন আমরা ওই 25-এরগুলো এখন আপাতত করতেছি। আশা করি ওগুলো সেল হয়ে যাবে। এই দুইটাই মূলত আমার এখন পর্যন্ত সবচেয়ে সবচেয়ে বড় খারাপ সময় গেছে। তো যখন আমার ওই কন্টেন্টের ভাইরাল করলো, তখন আমার একজন ভাইয়া বলতেছে যে তোমাদের বিজনেস আমার অনেক ভালো লাগছে। আমি অনেক পারফিউম নিয়ে আমার ঘাটাঘাটি করি, কিন্তু আমি যেহেতু ক্যানাডায় থাকি, আমি ক্যানাডাতে রেজিডেন্ট, আমার
এখানে পারফিউমের বিজনেস করতে অনেক ধরনের লাইসেন্স লাগে, ফ্যাক্টরি লাগে, যেটা আমার পক্ষে এখানে দেওয়াটা, যে আমি যেহেতু একটা ইমিগ্রেন্ট, আমার পক্ষে সম্ভব না। আমি তোমাদেরকে সাহায্য করতে চাই। মানে কানাডা থেকে কেউ একজন নক করছে তোমাদেরকে? ওনার নামটা বলে দিই, ওনার নাম সাকিব। সাকিব, আচ্ছা। সাকিব ভাইয়া, উনি আমাদেরকে বলছে। তো উনি পরে আমাদের সাথে বিভিন্ন ধরনের মানে অ্যাডভাইস দিছে। ওনার কানাডাতে আরও বিজনেস আছে, ওগুলোর হালকা পাতলা না ভালো এক্সপিরিয়েন্স আছে, ওগুলো আমাদেরকে শেয়ার করতেছে, এখনও করতেছে। তো ওনার ইম্প্যাক্টটাও অনেক আমাদের বিজনেসে, আমাদের ব্যাকবোন বলতে গেলে। কি ইনভেস্ট করছে? হ্যাঁ হ্যাঁ, উনি ক্যাশ? ক্যাশ ইনভেস্ট করছে। তো ওনার এই কথাটা শোনার পরে আমরা ওনার যে অ্যাডভাইসগুলো, এগুলো আমরা কাজে লাগাইছি। দেখলাম যে হ্যাঁ, একটা সিনিয়র আসলে বিজনেসে থাকা উচিত। যেহেতু আমার এখনও বিজনেসে তেমন একটা এক্সপিরিয়েন্স হয়নি, ওনার এক্সপিরিয়েন্স আছে বলেই উনি আমাদেরকে সাজেস্ট করতেছে। দ্যাটস ওয়াই আমরা ওনার ইয়েটা নিয়েছি। কিন্তু মাঝখানে সবচেয়ে একটা সমস্যা গেছে সেলিওরার, হলো যে সবাই জানে 16 বছরের দেশের উদ্যোক্তা, কিন্তু মাঝখান দিয়ে কি হয়েছে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দিয়ে আর কি উনি আমাদেরকে ইনভেস্টমেন্ট দিতেছে। তারপরে আমরা তো একটা যেহেতু গ্রাস লেভেল কোম্পানি, আমাদের রেভিনিউটাকেই আমরা আবার ইনভেস্ট করতেছিলাম। তো পরে আমার কাছে আর কি জিনিসটা একটু ইয়ে লাগছে যে হ্যাঁ, এরকম করা যায়, এরকম করব, একটা নতুন বিজনেস এইভাবেই চলে, কিন্তু কয়দিন করব। আমি রাহিমকে বলতেছি যে দোস্ত, অনেক দিন তো হয়ে যাইতেছে, আমরা গ্রাস লেভেল কোম্পানি, তো আমাদের তো এখন আমরা ভালোই পরিশ্রম দিতেছি, আমাদের তো স্ট্রাগল করতেছি, আমাদের তোর মনে হয় না আমাদের টাকা নেওয়া উচিত? অল্প একটু হলেও তো টাকা নেওয়া উচিত। বললো হ্যাঁ, টাকা তো নেওয়া উচিতই। টাকা নিলে তখন আমাদের ইনভেস্টমেন্টে একটু সমস্যা, হালকা একটু সমস্যা দেখা দিবে। আমি টাকাটা সাকিব ভাইয়ের থেকে নিতে চাচ্ছিলাম না। আমি টাকাটার কিন্তু কোনো সমস্যাই না, আমি আমার আম্মুকে বললে টাকা দিয়ে দিবে, আমি আব্বুকে বললে টাকা দিয়ে দিবে, কিন্তু আমি নিতে চাচ্ছি না। আমি পরে রাহিমকে বললাম যে দোস্ত, আমাদের তো এরকম, আমাদের সেলস আরও বাড়াতে হবে, আর আমাদের নিজস্ব আরেকটা কথা, আমি কিন্তু কমার্সের, এখনকার যারা কমার্সে, ওখানে একটা প্রশ্ন আছে, ব্যবসায় কাকে বলে, অ্যাকাউন্টিংসে। ওখানে উত্তরটা হইল, মুনাফা অর্জনের উদ্দেশ্যে অনিশ্চয়তা ও ঝুঁকি নিয়ে অর্থনৈতিক যেসব কর্মকাণ্ড করা হয় তাকেই ব্যবসা বলে। তো আমার কথা হলো যে ব্যবসায় অনিশ্চয়তা থাকবে, ঝুঁকি থাকবেই, এটা নিতেই হবে, না নিলে কোনো লাভ নেই। তো সাকিব ভাইয়ার মানে একটু মানে কানেকশন আছে ইনফ্লুয়েন্সারের সাথে, এজেন্সিদের সাথে ওনার কানেকশন ভালো আছে। তো উনি আমাদেরকে একটি এজেন্সিকে সাজেস্ট করলো। তা আমিও দেখলাম যে হ্যাঁ, আমরা ট্রাই করি, কজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের মূল উদ্দেশ্যটা হলো মুনাফা অর্জন। যতই আমরা বলি না কেন, আমাদের এট দি এন্ড অফ দ্য ডে আমাদের টাকা লাগবে। মানে টাকা না হলে তো আর ব্যবসা চলবে না। এটাই তো আমি বললাম যে হ্যাঁ, আমাদের বিজনেসটাকে আরও স্কেল করতে হবে। 25-এ আমরা শুরু করছি, 25টা গেছে যেভাবে 26-এ আমাদেরকে এটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে হবে। তো এটার জন্য কি করা যেতে পারে, আমাদের ইনভেস্টমেন্টও আরও বড় করে করা লাগবে, প্ল্যানিং করে ইনভেস্টমেন্ট করা লাগবে, যাদের এক্সপিরিয়েন্স আছে মার্কেটিং ভালোভাবে করা লাগবে। তো এটার জন্য একটা এজেন্সিকে ধরা ছাড়া কোনো উপায় আমাদের মধ্যে নাই। যদিও এতদিন আমরা মার্কেটিং করছি, আমরা চাইলেও আমাদের মার্কেটিং করে যেতে পারবো। এখনও আমাদের যে এজেন্সি আমাদের সাথে কাজ করতেছে, তাদের কিন্তু মনে করেন আমরা তাদেরকে আমাদের আইডিয়া শেয়ার করতেছি, আমাদের আইডিয়াগুলো শেয়ার করতেছি, তারপর তারা তাদের আইডিয়া শেয়ার করতেছে। আমরা দোনোজন, দুই পার্টি আমরা মিটিং করতেছি, মিটিং করে তারপরে আমরা একটা আইডিয়া বানিয়ে ওইটাকে আমরা প্লেস করতেছি, কাজ করতেছি এটার উপরে। তো সমস্যাটা কি হয়েছে যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দিয়ে রাহিমের একটু সমস্যা হয়ে গেছে, কারণ তখন এজেন্সি যে টাকাটা চাইছে, তখন আমাদের মোটামুটি যেই টাকাটা চাইছে এটা দিতে গেলে আমাদের একটু সমস্যা হতে পারে। কিন্তু এখানে হচ্ছে দুইটা পেজ, এক হইলে আমাদের লস হবে, আর এক হইলে যদি প্রফিট হয় তাহলে আমাদের অনেক ভালো একটা রেজাল্ট আসবে। তো এখন আমি রাহিমকে বুঝাইতেছি যে শুন, রিস্কটা আমরা নেই, দেখি কি হয়, বিজনেসে লস থাকবেই, স্বাভাবিক। এখন লস গেলে তো কিছু করার নেই, আমরা আবার কামব্যাক দিব, সমস্যা নেই।
আমরা ওইটা যে কোনোভাবে আমরা নিয়ে ফেলবো, সমস্যা নেই। তো বললো হ্যাঁ করা যাবে, কিন্তু দেখা গেল যে পারলাম না। ছোট কিছু একটা কারণে রাহিম আর কি আমাদের সেলিওরা ছেড়ে চলে গেছে। ও ইভেন আমাদের সেলিওরাতে ওর বক্তব্যটাও দিছে, ও কেন বের হয়েছে এটা ওর মুখের থেকেই অডিয়েন্স শুনলে ভালো হয়, কারণ আমি বললে জিনিসটা একটু অন্যরকম সাউন্ড করবে। কিন্তু এটার জন্য যে আমাদের ফ্রেন্ডশিপ খারাপ হয়েছে এমন না, আমার সাথে এখনও রাহিম আসছে। ওই যে তো বসে আছে আমার হ্যাঁ স্টুডিওতে। বসে আছে। তো ফ্রেন্ডশিপটা বিজনেসের জন্য কখনো নষ্ট হবে না, এটা হচ্ছে ওই সমস্যাটা। আর হচ্ছে যে সেলিওরাতে সাকিব ভাইয়া এভাবে বলল যে তোমাদের বিজনেসটাতে আমি ইন্টারেস্টেড, তোমরা আমাকে তোমাদের কিছু পারফিউম পাঠাও, আমি দেখি এখানের মানুষের কেমন লাগে। আমরা পাঠাইছি, আমরা বলছিলাম ভাই আপনি শিওর? হ্যাঁ ক্যানাডাতে আমরা পাঠাইছি, আমাদের প্রথম ইন্টারন্যাশনাল ব্যাচ গেছে। উনি পেয়ে উনি আমাদের পারফিউমকে বলতে গেলে উনি ডিওরের সাথে কম্পেয়ার করতেছে, লুই ভিতনের সাথে কম্পেয়ার করতেছে। তো বলতেছে তোমাদের পারফিউম তো অনেক ভালো। এখানে আমি আমার ফ্রেন্ড সার্কেল, তারপরে আমার আত্মীয় স্বজনকে তো শেয়ার করলাম, ওদেরকে আমি বললাম যে আপনি এটা প্রাইস গেস করেন। ওরা প্রাইস গেস করতেছে অনেক টাকা, ওই ডিওরের মতো ওরা প্রাইস গেস ডিওরের করতেছে। মতো প্রাইস গেস করতেছে, যেখানে এটা আমরা বাংলাদেশে অনেক চিপ প্রাইসে সেল করতেছি। তো বললো যে তোমাদের তো এটাতে পোটেনশিয়াল অনেক আছে, তোমাদের পারফিউমটা আমার মনে হয় ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের জন্য সুটেবল। তো আমি বললাম হ্যাঁ ভাইয়া, আমি তো এটা আগে থেকেই আমার ইচ্ছা ছিল যেন আমার 3টা ব্র্যান্ডই ইন্টারন্যাশনাল লেভেলে যায়। এরপরে উনি ক্যানাডাতে আরও কয়েকবার চেষ্টা করতেছে, এখনও করতেছে, মার্কেটিং করতেছে ক্যানাডাতে। তারপরে আমরাও পাঠাইছি। এরপরে আমরা একটা ভিডিও আপলোড করছি যে আমরা সিলিওরা সর্বশেষ আমরা ফাইনালি ইন্টারন্যাশনাল একটা পারফিউম আচ্ছা, ব্র্যান্ডার ওই যে চাচ্ছি। আমরা কথা বলতেছিলাম তোমরা কানাডা, ফ্রান্স আর কোথায় কোথায় যেন পাঠাইছো 3টা দেশে, তার মধ্যে এই কানাডা হচ্ছে এটা, মানে এই গল্পটা। তারপরে আমাদের ওই ভিডিওটা যেটা বললাম যে আমরা ফাইনালি ইন্টারন্যাশনালি যাইতেছি, ওই ভিডিওটাও আমাদের ভাইরাল হয়েছে। ভাইরাল যাওয়ার পরে আরও 2জন ভাইয়া সেম ভিডিও থেকে আমাদেরকে নক করছে। একজন হচ্ছে রাজন ভাইয়া, আরেকজন হচ্ছে তপু ভাইয়া। রাজন ভাইয়া হচ্ছে ফ্রান্সের থেকে, আর তপু ভাইয়া হচ্ছে আপনার ইটালি থেকে। তো ওনারা 2জন আর কি ইটালির ভাইয়েরা, উনি কয়েকদিন আগে অ্যাপ্রোচ করছে, আর ফ্রান্সের ওনাদেরকে আমরা পাঠাইছি। তো উনি পাইছে, উনিও সেম, ওনার ফিডব্যাক সেম। বলতেছে আর ফ্রান্স তো হচ্ছে পারফিউমের রাজধানী বলতে গেলে। পারফিউমে ফ্রান্সে এমন কোনো পারফিউম নাই যে আপনি বানাইতে পারবেন না, আর হচ্ছে নাই। ফ্রান্সে যে পারফিউমের একটা পিন পয়েন্ট। তো আমরা এটা নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম, সাকিব ভাইয়া আর আমি, রাহিম অনেক, আমরা 3জনই এক্সাইটেড ছিলাম যে হ্যাঁ ফ্রান্সে আমাদের পারফিউম যাইতেছে। শেষ পর্যন্ত ভাইয়া কি করে দেখি, ভাইয়া মার্কেটিং করতে পারলে আমাদের সামনে অনেক ভালো একটা অপরচুনিটি আছে। তো ওইভাবেই আমরা এখন রেগুলার পাঠাইতেছি ফ্রান্সে, কানাডাতে, ইটালিতে। ইটালিতে এখনও পাঠানো হয়নি যদিও, কিন্তু কাজ চলতেছে। তো যেটা আসলে মেইন কথা যে ইন্টারন্যাশনালি সিলিওরা একদিন ইনশাল্লাহ যাবে। অলরেডি আমরা ওই পথে একটু আছি। একটু করে পৌঁছাই গেছে। হ্যাঁ একটু একটু করে পৌঁছাইতেছি। ওকে, সো আমি মোটামুটি তোমার পডকাস্টটাই ধরো আমরা অলমোস্ট 1 ঘন্টার মধ্যে শ্যুট করে ফেলছি কিন্তু। তো ইউজুয়ালি আমরা 1 ঘন্টা 1 ঘন্টা এমনই পডকাস্ট রেকর্ড করি। সো পুরো 1 ঘন্টায় আমি মনে হয় 5 মিনিটও কথা বলি নাই, আমি 55 মিনিটে তোমাকে কথা বলতে দিছি। তো রিজন হয়েছে আমি আসলে স্টোরিগুলো আমিও জানতে চাচ্ছিলাম, পাশাপাশি আমি চাচ্ছিলাম আমাদের অডিয়েন্স জানুক এই স্টোরিগুলা। কারণ আমার কাছে আসলে ব্যাপারটা ইন্সপায়ারিং যে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আমরা যদি দেখি যে আমার 16 বছর বয়সে আমি কি করছিলাম আর তোমার 16 বছর বয়সে তুমি কি করতেছো, সো এটা আমার জন্য যেমন ইন্সপায়ারিং, আমার ধারণা আমাদের যারা অডিয়েন্স আমাদেরকে শুনতেছে তাদের সবার জন্য আসলে ইন্সপায়ারিং। সো এবার আমাকে একটু বলো যে ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপারগুলো বলো যে তোমার 3টা ব্র্যান্ড এখন মার্কেটে কাজ করতেছে, বা তুমি 3টা ব্র্যান্ড লঞ্চ করছো, 3টা ব্র্যান্ড নিয়ে তুমি কাজ করতেছো, এর মধ্যে 2টাকে অটোমেট করে ফেলছো, আর একটা তুমি এখন নিজে পারফিউম বিজনেসটাকে নিজে রান করতেছো। সো তোমার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বিজনেস মাসে কেমন রেভিনিউ জেনারেট করতেছে, এবং আমার সাথে এটাও বলবা কোন বিজনেসটা অর্গানিক্যালি রেভিনিউ জেনারেট করতেছে, কোনটা পেইড অ্যাডের মাধ্যমে জেনারেট করতেছে। গ্যাজেট বিক্রেতা প্রথমত অর্গ্যানিক্যালি ছিল। তখন আমার অবভিয়াসলি আমার ডিজিটাল মার্কেটিং নিয়ে তেমন একটা এক্সপিরিয়েন্স ছিল না, তাই অর্গ্যানিক্যালি আল্লাহর রহমতে ভালো ছিল হয়েছে।
তো এখন গ্যাজেট বিক্রেতা 2026 আমাদের পার মান্থ প্রায় 50 to 55 এর মতো রেভিনিউ জেনারেট হইতে। মানে অলমোস্ট অ্যাভারেজে তোমরা 50 থেকে 55 হাজার টাকা রেভিনিউ জেনারেট করতেছো। আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্টই ওখানে সেল করি। আমাদের অডিয়েন্স জাস্ট গ্যাজেটসের না, ওখানে আমরা এখন আস্তে আস্তে নিউ নিউ প্রোডাক্টসও ইন্ট্রোডিউস করতেছি। তারপরে থ্রেডভার্সকো হচ্ছে আমাদের ক্লোথিং ব্র্যান্ড। এটা মেনলি উইন্টার টাইমটাতে আমরা এখনও একটু আমাদের কাজ করা বাকি আছে, কজ উইন্টার টাইমে প্রত্যেকটা ক্লোথিং ব্র্যান্ডই স্ট্রাগল করে। উইন্টার টাইমটাতে ফার্স্ট অফ অল টাইমটা খুবই শর্ট থাকে। এই শর্ট টাইমের মধ্যে স্টকটা শেষ করাটা হচ্ছে একটা চ্যালেঞ্জ। তো এটা মেন গোল থাকে, এই জন্য আমরা উইন্টারে প্রত্যেকবারই একটু স্ট্রাগল করি। এটা আমাদের সামনে আরও একটু কাজ করা লাগবে। এছাড়া সামারে আমাদের আল্লাহর রহমতে ভালো রেভিনিউ জেনারেট হচ্ছে, অ্যাপ্রক্সিমেটলি 35 to 40 এর মতো। আর সেলিওরাটা হচ্ছে আমার এখন কারেন্টলি সবচেয়ে মোস্ট সাকসেসফুল বিজনেস। এটা আমাদের পার মান্থ প্রায় 60 to 70 এর মতো রেভিনিউ জেনারেট করতেছে। ওকে, সো গ্যাজেট বিজনেসে তুমি অন অ্যাভারেজে 50-55 হাজার টাকা রেভিনিউ জেনারেট করতেছো। তোমাদের যে ক্লদিং ব্র্যান্ড, আচ্ছা আমি একটু বলে দিই, সেটা হইলো গ্যাজেট বিজনেসটা তোমরা গ্যাজেটগুলো তো তোমরা বানাচ্ছ না, চায়না থেকে ইম্পোর্ট করতেছো? নিজেরা ইম্পোর্ট করতেছো না কোনো ইম্পোর্টার থেকে নিচ্ছ? নিজেরা ইম্পোর্ট করতেছো। ওকে, সো আমার ধারণা তোমার বিজনেসটা তো এখনও স্টার্ট, এখনও ছোট। এর আরও অনেক বড় হবে, তোমার অনেক বাল্কে তুমি কিনতে পারবা, তোমার কস্টিং আরও কমে আসবে, তোমার মার্জিন আরও বেশি থাকবে। ওকে, এবং আমরা আশা রাখি বিজনেসটা অনেক বড় হয়ে যাক, মানে খুব শীঘ্রই এটা 50,000 থেকে 5 লাখ টাকায় চলে যাক। এরপরে তোমার ক্লদিং ব্র্যান্ড, ক্লদিংটাকে আমি ব্র্যান্ডই বলতেছি, রিজন হচ্ছে এটা তুমি নিজেই প্রোডাকশন করতেছো, তারপরে তুমি নিজেই নিজের ব্র্যান্ডিংয়েই বিক্রি করতেছো। সো এই যে প্রোডাকশন করতেছো, কোথায় প্রোডাকশন করতেছো? আমাদের থ্রেডভার্সকো, আমার যে ব্র্যান্ড ক্লোথিং স্ট্রিটওয়্যার ব্র্যান্ড, এটার আমাদের গাজীপুরে আমাদের নিজস্ব বলবো না, আমাদের পার্টনারশিপে একটা ফ্যাক্টরি আছে। ওইখানে আমরা আমাদের টি শার্ট, হুডি, যেগুলো সব আমরা নিজেরা প্রোডাকশন করি, আমাদের নিজস্ব ব্র্যান্ডিং সহ। এখানে আমাদের প্রত্যেক মান্থেই ড্রপ শোল্ডার, তারপরে ফুল স্লিভ, এগুলো আমাদের আসে। গাজীপুরে অবস্থিত আমাদের ইয়াটা। আর সেলিওরা ফ্রেগ্রেন্সেসের যেই জিনিসটা, এই জিনিসটা আমাদের উচিত একটা এখন ফ্যাক্টরি দেওয়া, বাট ফ্যাক্টরি দিতে যেহেতু একটা বড় অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট লাগে, ওই ইনভেস্টমেন্টের কারণে আমরা দিতে পারতেছি না। আর রেসিপিটা খুবই সিক্রেট একটা জিনিস, এটা কনফিডেন্সিয়াল একটা জিনিস ফার্স্ট অফ অল। দ্যাটস ওয়াই আমি আপাতত জিনিসটা নিজের কাছে রাখতেছি, কজ রেসিপিসগুলা জানতে আমার অনেক কষ্ট হয়েছে। ফার্স্ট অফ অল সবারই নিজস্ব একটা রেসিপি থাকে, দ্যাটস ওয়াই আমি আপাতত আমার বাসাতেই ওগুলা রেসিপিগুলো বানাচ্ছি, বানিয়ে তারপরে আমরা প্রোডাকশন করতেছি আর কি। ওকে, সেলিওরার পারফিউমগুলো একদম নিজের হাতেই বানাচ্ছ, তুমি নিজে পার্সোনালি বানাচ্ছ। তার মানে তোমাকে আমরা কি বলতে পারি, মানে এই পেশাকে কি বলে যারা পারফিউম বানায়? পারফিউম পারফিউমারি পারফিউমারি ওকে, সো তুমি অন্টারপ্রেনার কাম পারফিউমারি, নিজের পারফিউম নিজেই বানাচ্ছ। সো তোমাদের পারফিউম বিজনেস থেকে বললা সব থেকে বেশি মার্জিন আসতে বা সব থেকে বেশি রেভিনিউ আসতেছে প্রায় 70-75 হাজার টাকা। সো এটাকে যদি আমরা একটু বছর দিয়ে গুণ দিই, ইউজুয়ালি রেভিনিউগুলো বছরে কাউন্ট হয় আর কি, তাহলে প্রায় 8.5 লাখ টাকা বছরে তোমরা রেভিনিউ জেনারেট করতেছো, যেটা হয়তো ডে বাই ডে তোমাদের আরও অ্যাওয়ারনেস বাড়লে, এবং আমার ধারণা আমাদের পডকাস্টটা পাবলিশ হইলে আরও অনেক মানুষ হয়তো জানবে এবং তোমাদের সেলসটা হয়তো আরেকটু পুল পাবে। এটা আমার একটা এক্সপেকটেশন, আমি চাই যে তোমরা আরও ভালো কিছু করো। সো আমাদের আজকের এই পডকাস্টের বেসিক্যালি অবজেক্টিভই ছিল যে, মানে একটা ছোট মানুষ তুমি, আমাকে তুমি ছোট মানুষই, আমি তোমাদের অনেক বড়। সো তুমি একটা ছোট মানুষ, ভালো একটা কাজ করতেছো। আমাদের দেশে যেখানে ইউনিভার্সিটিগুলোতে এখনও অন্টারপ্রেনারশিপকে এনকারেজ করা হয় না, সেখানে তুমি স্কুলে থাকতেই 12 বছর বয়সে ফ্রিল্যান্সিং করে, টাকা সেভিংস করে, বাবা মাকে ম্যানেজ করে, ট্রেডিং করে লস খেয়ে এসে একটা বিজনেস শুরু করে, ওখান থেকে আরেকটা বিজনেস, এবং ফাইনালি মানে মানে বিজনেস জিনিসটা থেকে বড় কিছু তুমি করে ফেলছো। কিভাবে? যে তুমি ব্র্যান্ড বিল্ড করে ফেলছো, একটা নিজের ব্র্যান্ড। সো বিজনেস শুরু করা অনেক বেশি কঠিন কিছু না। আমি এই মার্কেট থেকে কিছু প্রোডাক্ট কিনে এনে এখানে বিক্রি করে দিলাম, অনলাইনে বিক্রি করে দিলাম, এটা ট্রেডিং অনেক কঠিন কিছু না। বাট নিজে প্রোডাকশন করা, ইভেন পারফিউম বানানো শিখে নিজে পারফিউম বানানো এবং এটা দেশের বাইরে পাঠানো, একটা ইনভেস্টরও ম্যানেজ করে ফেলা, এটা আসলে মানে নট এ কাপ অফ টি। এটা কাপ অফ টি না। সো
আমি তোমাকে লাকি এটাও বলব না। কারণ তোমার মধ্যে ওই পটেনশিয়াল ছিল। তুমি পরিশ্রম করছো, প্যাশন আছে এবং এই বয়সে নিজেকে নিয়ে ভাবার মানে আমরা তো এই বয়সে ভাবি না। তুমি যে বললা না যে আমি দেশের মার্কেটে আমি খুব একটা মানে দেশের মার্কেট নিয়ে আমি খুব একটা রিসার্চ করি না। বিকজ দেশের মার্কেটটাতে 16 বছর বয়সকে মনে করা হয় অনেক কিছু। বাট বাইরে গেলে এই 16 বছর আসলে নরমাল। 16 বছর বয়সে অনেকেই অনেক কিছু করতেছে। সো তুমি ইন্টারন্যাশনাল মার্কেটকে ফলো করতেছো। বেশ মানে আমি জিনিসগুলো আমাকে খুবই ইন্সপায়ার করছে আরকি। সো এই যে মানে তোমার ভেতরে যে একটা জিনিস কাজ করছে যে আমি ইন্টারন্যাশনাল মার্কেটকে ফলো করব। এখন এটা তো এমনি আসেনি আমার ধারণা আরকি যে আ মন চাইছে কি আর তুমি ঘুম থেকে উঠেই কি চিন্তা করছো যে আমি ইন্টারন্যাশনাল মার্কেট ফলো করব, কিছু একটা করে ফেলবো? না। সো তোমার ভিতরে এই আইডিয়া গুলো কোথা থেকে আসছে? তুমি কি বই পড়ো, মুভি দেখো, নাকি Instagram এ রিল দেখে এরকম কিছু শিখছো? মানে কোথা থেকে এক্সাক্টলি শিখছো? স্কুল থেকে তো ডেফিনিটলি না। তাহলে কোথা থেকে শিখছো? তো একদিন আমি রিল স্ক্রোল করতে করতে আমি দেখলাম একটা ব্র্যান্ড ক্রিকো। আমার ট্রেডভার্স কোর্স শুরু হওয়ার অনেক পরে এই ব্র্যান্ডটা শুরু হয়েছে। তো ওরা আর কি মানে ওদের ব্র্যান্ডটা মোটামুটি ভালোই পপুলার গেছে ইনস্টাতে। ওদের কন্টেন্ট ক্রিয়েশনটা খুবই মানে মেসমারাইজিং ছিল আমার কাছে। দেখলাম যে ওদের সেলসও ভালো হয়। পরে একদিন দেখলাম যে ওদের সেলসটা কেমনে বাড়ছে। আমি কিন্তু সবসময় যে কোনো ব্র্যান্ডের স্টাডি করতে অনেক পছন্দ করেছি। ব্র্যান্ডের আপনার অবজেক্টিভ, তারপরে স্ট্র্যাটেজি, এগুলো আমার সবসময় আমার মানে প্রায়োরিটি লিস্টে অনেক হাই এন্ড থাকে। মানে কেমনে করছে, কেন করছে, কিভাবে করছে, এগুলো আমার সবসময় প্রশ্ন ঘুরে মাথার মধ্যে। তো আমি দেখলাম যে এই ব্র্যান্ডটা কি করতেছে, নিচে যাইতে দেখলাম যে ওরা একটা কোলাবোরেশন করছে ক্যানাডারই একটা সিঙ্গারের সাথে, ড্রেকের সাথে একটা কোলাবোরেশন করছে। কোলাবোরেশনে তারা মানে ড্রেককে ওদের একটা হুডি দিছে। হুডিটা দিছে আর ড্রেক কিন্তু একটা কথাও ট্রিকো সম্পর্কে বলে নাই। ড্রেক জাস্ট ইনস্টাতে ওই ওর মনে হয় কি একটা গাড়ি ছিল, মনে হয় একটা ফেরারি থেকে ও নামার সময় একটা পিক তুলছে ওই হুডিটা সহ, একটা স্টাইল দিয়ে একটা পিক তুলছে। এই পিকটা আপলোড দেওয়ার পরেই ওভারনাইট ট্রিকোর ফলোয়ার আমি দেখলাম যে নিচে একজন কমেন্ট করছে, ড্রেক মানে বিফোর আপলোডিং দিস পোস্ট ট্রিকো অনলি হ্যাড 1,10,000 followers and now they have 300K followers. মানে ওভারনাইট তাদের 1,90,000 ফলোয়ার্স ইনক্রিজ হয়েছে। তো আমি তো অবাক হয়ে গেছি, কাহিনী কি। পরে ওদের আমি চিন্তা করতেছি যে ওরা কি পারছে, মানে কেমনে কি ওদের এটার পরে রিয়াকশনটা কি ছিল, ওদের কতগুলো অর্ডার আসতে পারে। পরে আমি তারপর থেকে না, তার আগে থেকেই আমার সবসময় ব্র্যান্ডগুলোর সাথে মানে সেলিব্রিটিদের সাথে কাজ করাটা আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস ছিল। কজ আমি দেখছি বাংলাদেশের, আমি পাস্ট অনেক ব্র্যান্ডের সাথে মানে হিস্টোরি, তারপর স্ট্র্যাটেজি যেটা একটু আগেই বললাম, ওগুলো আমি দেখলাম যে তারা আর কি বাংলাদেশের বিভিন্ন বড় বড় সেলিব্রিটির সাথে কাজ করে তারা সাময়িক কিছু সময়ের জন্য সাকসেস পাইছে, কিন্তু পরে গিয়ে তারা ফল ব্যাক করছে, ফেড অ্যাওয়ে হয়ে গেছে। তো আমি এটা ফিয়ার করলাম যে আমিও তো চাইলে এখন আমি তাহসানের সাথে আমি কোলাবোরেশন করতে পারি, মেহজাবিনের সাথে আমি চাইলে কোলাবোরেশন করতে পারি, শাকিব খানের সাথেও পারি। ইনভেস্টমেন্টটা হচ্ছে বড় জিনিস। ইনভেস্টমেন্টটা আমি নিয়ে নিলাম, প্যারা নাই। কিন্তু এটা কি আমাকে গ্যারেন্টি দিবে যে এটা আমার লং লাস্টিং করবে বা কাজ করবে? এটা আমি গ্যারেন্টিটা পাই নাই। এজন্য আমি এখন পর্যন্ত কোনো বড় সেলিব্রিটির সাথে কাজ করি নাই। চাইলে কিন্তু আমি খুব সহজেই পারতাম, কিন্তু করি নাই। কারণ আমি দেখলাম যে বাংলাদেশে আসলে এই জিনিসটা অ্যাপ্লিকেবল না। কারণ ইনফ্লুয়েন্সার শব্দটার মানে কি? ইনফ্লুয়েন্সার শব্দটার মানে হচ্ছে সে মানুষকে ইনফ্লুয়েন্স করে। কিন্তু বাংলাদেশে টু বি অনেস্ট, ইন মাই অপিনিয়ন, কোনো ট্রু ইনফ্লুয়েন্সার নাই। যারা আছে তারা জাস্ট নিজেদের পার্সোনাল ব্র্যান্ডিং করতেছে। তারা যেখানে যাচ্ছে
ওইটা তারা দেখাচ্ছে, ডেইলি লাইফটা দেখাচ্ছে, কিভাবে কি করতেছে ওইটা দেখাচ্ছে, সিনেমা মুভি করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তারা কাউকে ইনফ্লুয়েন্স করতেছে না। আপনি কি কাউকে দেখছেন বাংলাদেশে যে সে তাহসানের কাপড় ফলো করতেছে, তাহসান কি পরে ফলো করতেছে? কারো ইন্টারেস্ট আছে? নাই। শাকিব খানের আছে, কিন্তু তাদেরকে বাংলাদেশের মানুষ ক্রিঞ্জ বলে। এটাকে কিন্তু কোনোদিন অনেস্ট ফ্যান বলে না। শাকিব খানের আছে, শাকিব খান খুব খুব ভালো একজন অ্যাক্টর, কিন্তু তার কিন্তু ওরকমভাবে কেউ ফলো করে না যে শাকিব খান এই জামাটা পরছে, আমার যে কোনো মতে এই জামাটা পাইতেই হবে, আমি 20,000 টাকা হইলেও আমি এই জামাটা কিনবো, পরবই। এরকম কিন্তু নাই বাংলাদেশে, আপনি একজনকেও পাবেন না। এরকম একটা মানুষ বাংলাদেশে নাই। কিন্তু যখনই আপনি ইন্টারন্যাশনাল লেভেলে যাবেন, তখন এরকম মানুষের অভাব নেই। বুঝছেন না? এখন কথা হচ্ছে যে ইন্টারন্যাশনাল লেভেলে, এজন্যই আমি ইন্টারেস্টেড, কারণ ইন্টারন্যাশনাল লেভেলে অপরচুনিটির অভাব নেই। ইন্টারন্যাশনালি যখন আপনি কাজ করেন, তখন দেখা যায় যে বিভিন্ন সেলিব্রিটিসই আপনাকে অ্যাপ্রোচ করে। আপনি নিজের, আর ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ক্ষেত্রে কি হয়, বাংলাদেশে কিন্তু ব্র্যান্ডের একটা টিপিক্যাল ব্র্যান্ড মানুষ ঘোলায় ফেলায়, যে একটা ব্র্যান্ড শপ দিছে, ফিজিক্যাল একটা স্টোর দিছে, তাদের জামার মধ্যে তাদের নাম লেখা আছে, এটাই একটা ব্র্যান্ড, কিন্তু আসলে কিন্তু ব্র্যান্ডটা ব্র্যান্ড না, এটাকে কিন্তু ব্র্যান্ড বলে না। আপনি যখন কোনো একটা বড় ব্র্যান্ডের কেস স্টাডি করবেন, তখন আপনি দেখলে বুঝবেন আসলে সে ব্র্যান্ড কেমনে হয়েছে। আপনি যদি লুই ভিতনের, আপনি জানেন নাকি আমি জানি না, লুই ভিতনের যদি আপনি হিস্টোরিটা দেখেন, তারা কিন্তু খুবই ছোট একটা স্টোর ছিল। তাদের কিন্তু কোনো, মানে তাদেরকে ব্র্যান্ড বলার কোনো কথাই ছিল না। তারা হ্যান্ডক্রাফটেড ব্যাগ সেল করতো। কিন্তু তারা কি করছে, তারা ইউকের রয়্যাল ফ্যামিলির কাছে তাদের হ্যান্ডক্রাফটেড যেই ব্যাগসগুলো আছে, তারপরে আপনার শুজ, জামা কাপড়, এগুলা ফ্রিতে দিয়ে দিছে। তাদের জিনিসগুলো তারা লাক্সারিয়াসভাবে বানাইছে। তখন আমি কাহিনীটা অনেক, বইটা অনেক আগে পড়ছিলাম, বইটার নাম কি জানি। ওই বইটাতে আর কি লিখছে যে ওর একটা সাইকোলজি ইউজ করছে। সাইকোলজিটা কেমনে কি, আপনার একটা রয়্যাল ফ্যামিলিরই একজনকে দিছে, ঠিক আছে, ব্যাগটা দিছে আর জামা দিছে। তো যখন ওই রয়্যাল ফ্যামিলিরই আরও বাকি 2টা ফ্যামিলি মেম্বার এই জিনিসটা দেখছে, যে আমরা দুজন তো সেম ফ্যামিলিতে বিলং করি, ও রয়্যাল আমিও রয়্যাল, ও এটা ইউজ করতেছে, আমি কেন করতেছি না, আমারও করা লাগবে। ওরা লিটারেলি একটা রয়্যাল ফ্যামিলিকে ইনফ্লুয়েন্স করে ফেলাইছে, জাস্ট বাই ইউজিং সাইকোলজি। তারপরে এই রয়্যাল ফ্যামিলি যেখানেই যায়, ওরা ওদের ব্যাগগুলো ইউজ করে নিতেছে। তখন কি হয়েছে, ফুল একটা বাটারফ্লাই এফেক্টের মতো হয়ে গেছে। বাটারফ্লাই এফেক্ট কেমনে হয়েছে, রয়্যাল ফ্যামিলি যখনই তাদের প্যালেস থেকে বাইর হইতেছে, সাধারণ মানুষ তো তাদেরকে দেখার জন্য পাগল, কারণ তারা রয়্যাল ফ্যামিলি, তারা কি ইউজ করতেছে, তারা এটার জন্য অনেক, মানে উৎসুক। তো দেখতেছে যে ওরা তো এই ব্যাগটা ইউজ করতেছে লুই ভিতনের, আমি যাই দেখি তো কত দাম, কিন্তু সবাই কিন্তু অ্যাফোর্ড করতে পারতেছে না। যখনই যায় দোকানে যায়, দেখলো যে এটার দাম তো এত টাকা, আমি এত ডলার, এটা তো আমি অ্যাফোর্ড করতে পারবো না, এটা আমার জিনিস না। তখনই কিন্তু লাক্সারি জিনিসটা অ্যাপ্লিকেবল হয়েছে। এখন লাক্সারি জিনিসটা হয়েছে এমন যে বাংলাদেশে কিন্তু টু বি অনেস্ট লাক্সারি আমি কখনো দেখি নাই। বাংলাদেশের লাক্সারি জিনিসটা কেমন, বাংলাদেশে আছে কিছু কিছু, আড়ং আছে, ইয়োলো ছিল, এখনও আছে মেবি, আমি জানি না আছে নাকি। তারপরে আরও কয়েকটা ব্র্যান্ড, ইলিয়ান, এটা লাক্সারির মধ্যে পড়ে। কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে কি তারা যাইতে পারছে আদৌ? না। তারা কিন্তু, তারা কি লুই ভিতনের লেভেলে যেতে পারছে? এটা কিন্তু পসিবল না, কারণ তাদের ব্র্যান্ডের একটা ফুল আলাদা স্টোরি আছে। লুই ভিতন কিন্তু ব্র্যান্ডের নাম না, যে বানাইছে তার নাম। এখন জিনিসটা বাংলাদেশের কাছে লাগতে পারে যে একটা ব্র্যান্ডের নাম, কিন্তু যখন আপনি বাইরের কোনো দেশকে জিজ্ঞেস করবেন লুই ভিতনটা কি, সবাই বলবে এটা তো একটা মানুষের নাম। হচ্ছে না, এখন বাংলাদেশে তো এরকম কিছু একটা নাই। এখন সমস্যা হচ্ছে
বাংলাদেশের জিনিসটা যদি আমি করি তাহলে এটা হবে একটা বিপ্লবী জিনিস। আমার আমার ক্ষেত্রে আমি যদি বলি ইন মাই অপিনিয়ন এটা একটা বিপ্লবী জিনিস হবে। কারণ বাংলাদেশের থেকে বের হওয়া এমন কোনো ব্র্যান্ড নেই যে একটা লাক্সারি ব্র্যান্ডের সাথে টক্কর দিতেছে। এটা হবে নাকি আমি আদৌ জানি না, কিন্তু আই বিলিভ ইনশাল্লাহ একদিন হবে। এটা আমি করি বা অন্য একজন মানুষের হাত দিয়েও করলেও ধরে করলেও আমি চাই যেন হোক। কারণ লাক্সারি মার্কেটটা খুবই মানে করে রাখছে, মানে ব্র্যান্ডগুলো একদম ধরে রাখছে, কাউকে তাদের কাছেই যেতে দিতেছে না। এই যে কিছুদিন আগেই তো এই যে মনে হয় 22 বিশ্বকাপের আগে লুই ভিতন মেসি আর রোনালদোকে নিয়ে একটা পোস্ট করলো, তাদের সেলস কত বাড়ছে। তারা কেন নিছে বলেন তো? তাদের সাথে কি ফুটবলারের যায়? তারা কিন্তু ফুটবলারকে নিছে। দুইজন ফুটবলার ফেমাস, পৃথিবীর সবচেয়ে দুইজন বেস্ট স্পোর্টস প্লেয়ারদেরকে তারা ধরে নিয়ে এসে ওদের একটা ছবি তুলছে। ওই পোস্টটাতে এখন মনে হয় কত মিলিয়ন, ওটা মনে হয় ইনস্টার সেকেন্ড মোস্ট লাইকড পোস্ট। তো এখন কথা হচ্ছে যে যখনই আপনি ইন্টারন্যাশনাল লেভেলে যান গেমটা বিশাল বড় হয়ে যায়। এই গেমটাকে আপনার খেলতে হইলে আপনার মেন্টালি, ইমোশনালি এবং ফাইন্যান্সিয়ালি তিনোভাবে আপনার স্টেবল থাকা লাগবে এবং যে কোনো কিছুর জন্য আপনার রেডি থাকতে হবে। কারণ কথা হলো যে আপনি লাক্সারি আর প্রিমিয়াম দোনোটা কিন্তু খুবই আলাদা একটা জিনিস। প্রিমিয়াম জিনিস হচ্ছে যে কেউ অ্যাফোর্ড করতে পারে, কিন্তু লাক্সারি জিনিসটা কিন্তু কেউ সবাই অ্যাফোর্ড করতে পারে না। তো আমি ওই চ্যালেঞ্জটা নিছি। আমি সেলিওরাকে বাংলাদেশের প্রথম লাক্সারি পারফিউম ব্র্যান্ডে নিয়ে যেতে চাইতেছি। বাংলাদেশে কেমন জিনিস হয়েছে জানেন? বাংলাদেশে যে আমরা যে পারফিউম সেল করতেছি না, আমরা কিন্তু অনেকবার বলছি যে আমরা কিন্তু একটা আর্টিসানাল পারফিউম ব্র্যান্ড মানে কি বোঝায়? আমরা নিজেদের ইনগ্রিডিয়েন্টস নিজেরা সোর্স করি, নিজেদের পারফিউম নিজেরা বানাই, নিজেদের রেসিপি নিজেদের, এটা আমরা নিজেরা বানাইতেছি। কিন্তু বাংলাদেশের যে পারফিউম মানে ইনথুজিয়াস্ট যারা আছে, যারা কিনে, তাদের কিছু 5 to 10% মানুষ এখনও মনে করে যে আমরা অন্য কোনো পারফিউম ব্র্যান্ডের ডিউপ সেল করতেছি। মাঝে মধ্যে এসে ইনবক্সে মেসেজ দেয়, আপনাদের কাছে কি ডিওর সফাজ আছে নাকি, লুই ভিতন ইমাজিনেশন আছে নাকি? তো আমরা বলি না, আমাদের নাই। তো এখন কথা হয়েছে যে বাংলাদেশ এখন ওই লেভেলেই গেছে যে কেউ কখনো বিলিভ করতে পারতেছে না যে বাংলাদেশে নিজস্ব একটা ব্র্যান্ড বিল্ড আপ করতে পারে। সো তামজিদ, আমরা আমাদের পডকাস্টের অলমোস্ট শেষের দিকে আছি। তোমার সাথে পডকাস্ট করে আমার খুবই ভালো লাগছে যে তুমি হচ্ছে আমাদের আমার দ্য গ্রোথ পডকাস্টে টোটালি এই পর্যন্ত আমি যা গেস্ট ইনভাইট করছি তার মধ্যে সব থেকে কনিষ্ঠ, একদমই ছোট। সো কনিষ্ঠ গেস্ট হিসেবে প্রথমত আমি তোমার কাছ থেকে অ্যাডভাইস চাই, এবং আমি চাই তুমি আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে অ্যাডভাইস দাও যে নতুন যারা ব্যবসাপাতি শুরু করতে চাইবে তাদের আসলে ব্যবসাপাতি কিভাবে শুরু করা উচিত, কি মাথায় রেখে ব্যবসায় আসা উচিত। তো বিজনেসে আসলে যে কোনো মানুষই বাংলাদেশে আমি দেখছি যে বিজনেস করার ইচ্ছা থাকে, কিন্তু কোনো একটা কারণে পারে না। ওইটা ফাইন্যান্সিয়ালি হোক, মেন্টালি হোক, ইমোশনালি হোক, পারতেছে না। কিন্তু আমার ক্ষেত্রে আমি যদি একটা সাজেশন দিই, আমি বলতে পারি যে আমি যদি পারি তাহলে সবাই পারবে। কারণ আমার ক্ষেত্রে জিনিসগুলা আপনাদের মতো মানুষের থেকে আরও বেশি ডিফিকাল্ট ছিল। তো আপনার ইচ্ছা শক্তি থাকা লাগবে। আপনার বিজনেস করার আগে আপনার মেন্টালি অনেক প্রিপেয়ার থাকা লাগবে। যেমন আপনার অবশ্যই এটা মাথায় রাখা লাগবে যে বিজনেসে 100% লস হইতেই পারবে। এটা বিজনেস হচ্ছে ফুলি রিস্ক একটা জিনিস। এটা আপনার করার আগে, বিজনেস স্টার্ট করার আগে আপনার, আমি সাজেশন দিব যে কোনো বিজনেসই স্টার্ট করার আগে আপনাকে অন্তত একবার যে বিজনেসটা আপনি করতে চাইতেছেন ওই বিজনেস সম্পর্কে বেসিক আইডিয়াটা যেন নেওয়া যায় অতটুকু চেষ্টা করবেন, এবং আপনি যেন ওই বিজনেসটা কন্টিনিউ করতে পারেন, যেন ওই বিজনেসটা জীবনেও শেষ না হয়, ওই জিনিসটাতে আপনি ফোকাস করবেন। কারণ বিজনেস কিন্তু খোলা অনেক সহজ, কিন্তু বিজনেসটাকে টিকিয়ে রাখাটা অনেক বড় একটা জিনিস। কারণ বিজনেস প্রতিদিনই খুলতেছে, আবার প্রতিদিনই অফ হয়ে যাচ্ছে। টিকিয়ে রাখাটা হচ্ছে সবচেয়ে বড় একটা মিশন। এখন আপনাদের মেন্টালি স্ট্রং থাকাটা আমার পক্ষে, আমার
পক্ষে হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভাইস থাকবে। কারণ মেন্টালি বিজনেসে বিভিন্ন জিনিস হইতে পারে, লস হইতে পারে, আপনার বিভিন্ন ধরনের চিন্তা মাথায় আসতে পারে যে আপনার হয়তো প্রথমে প্রফিট হইতেছে, হঠাৎ করে আপনার লস হয়ে যাইতেছে। তখন আপনার মাথায় চিন্তা আসতে পারে যে আমার বিজনেসটা তো লস যেতেছে, আমি এটা কেমনে কন্টিনিউ করব। তো তখন আপনি একটা কথাই চিন্তা করবেন যে মানুষ মাত্রই ভুল, মানুষের ওই ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। আপনি যে ভুলটার মাধ্যমে আপনার লস হয়েছে, ওই লসটাকেই আপনি চিন্তা করবেন যে এই ভুলটা যেন না করে আমি কিভাবে আমার বিজনেসটাকে একটা নতুন কামব্যাক দিতে পারি, এই বিজনেসটাকে কিভাবে আমি মরিয়ে এনে আমি আবার এটাকে এর থেকে বড় পর্যায়ে নিয়ে যেতে পারি। এটাই আমার আমার যেই তরুণ উদ্যোক্তা ভাই বোনেরা আছে তাদের প্রতি আমার মেসেজ থাকবে। থ্যাংক ইউ তামজিৎ আমাদের দ্য গ্রোথ পডকাস্টে আসার জন্য এবং তোমার গ্রোথের গল্পগুলো আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ ভাইয়া, আমিও আপনাদের গ্রোথ পডকাস্টে এসে অনেক খুশি হয়েছি। ইনশাল্লাহ আমি আশা করি আমার স্টোরি শুনে অনেকেই ইন্সপায়ার্ড হবে। ইনশাল্লাহ আমরাও দোয়া করি যেন তুমি আরো ভালো কিছু করো। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ তামজিৎ। সালাম আলাইকুম। সো আমাদের এই পডকাস্টটা আমি এখানেই শেষ করতেছি আজকে। সো আমার ধারণা আপনি বেশ ইন্সপায়ার হয়েছেন তামজিদের কাছ থেকে। আমি চেষ্টা করছি পডকাস্টে যত কম কথাবার্তা বলা যায় ততই কথাবার্তা কম বলতে অ্যান্ড তামজিদকে তার স্টোরিটা শেয়ার করতে দিতে। সো আজকে আমি এই মেসেজটাই দেওয়ার চেষ্টা করছি যে ব্যবসা শুরু করতে গেলে বয়স আসলে ম্যাটার না, শুধু দরকার ইচ্ছা, সাহস এবং লেগে থাকার একটা চেষ্টা। সো আশা রাখবো যারা ব্যবসাপাতি শুরু করতে চাচ্ছেন বা যাদের ব্যবসাপাতি সামনে শুরু করার মাইন্ডসেট আছে তারা তামজিদের কাছ থেকে ইন্সপাইরেশন পাইছেন অ্যান্ড তামজিদের কাছ থেকে রোড ম্যাপও পাইছেন যে ব্যবসাপাতি আসলে শুরু করতে হলে শুরু করা উচিত কীভাবে। সো দেখা হবে নেক্সট কোনো পডকাস্টে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের গ্রোথের দিকে নজর রাখবেন। আসসালামু আলাইকুম।